আজকে আসলে অঙ্ক দিয়ে শুরু করবো, তাহলে ফার্স্টে আমি অঙ্কে চলে যাচ্ছি এবং আমি শেয়ার করছি আমার হোয়াইট বোর্ড। হ্যাঁ, আচ্ছা। সো পরীক্ষায় মানে আর্ন ভ্যালু অ্যানালাইসিস, যেটাকে আমরা ইভিএ বলি, আর্ন ভ্যালু অ্যানালাইসিস, আমি মনে টেক্সটটা ইউজ করে বেটার। ইভিএ, আর্ন ভ্যালু অ্যানালাইসিস, কিংবা এটাকে আসলে ইভিএম বলা হয়, আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট। সো আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট একটা ম্যাথমেটিক্যাল টুল যেটা দিয়ে প্রজেক্টের পারফরমেন্স মেজার করা হয়। প্রায় সব প্রজেক্ট ম্যানেজমেন্ট বইয়ে আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট খুবই ডিটেইল আসলে আছে, এবং পিএমআই নিজস্ব একটা আলাদা বইও আছে এটার উপর, শুধু ইভিএম এর। তো আমি জানি না বাইরে কিরকম ইউজ হয়, বাংলাদেশে ইউজ করতে দেখি না আমি ইভিএম ইউজ করতে। ইভিএম দিয়ে আসলে ম্যাথমেটিক্যালি অ্যাট এনি মোমেন্ট প্রজেক্টের প্রোগ্রেস মেজার করা যায় ইন টার্মস অফ স্কোপ, টাইম এবং কস্ট, কিংবা ফিজিক্যাল প্রোগ্রেস এবং ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস মেজার করা যায়। সো পরীক্ষায় প্রায় 5 থেকে 6টা কোশ্চেন আসে টিএমপি এক্সামে, এবং সবসময় যে অঙ্ক আসবে এরকম না, অনেক সময় ডিসিশন মেকিং আছে আর কি। নাম্বার দেখে আপনি বুঝতে হবে যে আসলে প্রজেক্টের স্ট্যাটাসটা কি। ঠিক আছে, সো আমি আর্ন ভ্যালু অ্যানালাইসিস প্রায় বোধহয় 13টার মতো ফর্মুলা আছে। আমি একদম শুরু করতেছি একটা ছোট একটা এক্সাম্পল দিয়ে, হ্যাঁ, সহজ একটা এক্সাম্পল দিয়ে। সেটা হচ্ছে যে আমরা একটা প্রজেক্ট নিচ্ছি। আচ্ছা, তার মধ্যে একটা কথা বলি যে আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট এই নামটা কেন হলো আর কি, আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট। আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট বোঝার সময় আসলে আমি সবসময় বলি যে আসলে আপনাকে স্পন্সরের হ্যাট মাথায় করতে হবে। স্পন্সরের হ্যাট মানে স্পন্সর যে টাকা দিচ্ছে আপনাকে একটা ভ্যালু ক্রিয়েট করার জন্য। অ্যাট এনি মোমেন্ট স্পন্সর আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আমি যে এত টাকা খরচ করলাম এই মুহূর্তে, 6 মাস, 1 বছরের প্রজেক্ট, 6 মাসে আমি সে 500K ইউএসডি খরচ করছি, তো তুমি আমার কি ভ্যালু ক্রিয়েট করছো আমার জন্য। সো এই পার্সপেক্টিভে আসলে নামটা হচ্ছে আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট। আমি আসলে এত টাকা দিলাম তোমাকে, এর এগেইনস্টে আমি কি ভ্যালু আর্ন করছি। ঠিক আছে, সো এটা মনে রাখতে হবে, এটা আসলে স্পন্সরের দৃষ্টিতে আমরা দেখতেছি, মানে উপর থেকে দেখছি। প্রজেক্ট ম্যানেজারের কাজ হচ্ছে সেই রিপোর্টটা স্পন্সরকে দেওয়া যে আমার প্রজেক্টে এই অবস্থা, ফিজিক্যাল প্রোগ্রেস এটা এবং আমার ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস এটা। সো আমরা অঙ্ক বোঝার জন্য একটা ছোট্ট এক্সাম্পল নিচ্ছি। হ্যাঁ, চারটা দেওয়াল নিচ্ছি, একটা ঘরের 4টা দেওয়াল, সেই 4টা দেওয়াল আমরা পেইন্ট করবো 4টা দেওয়াল। এখন আমরা পেইন্ট করার আগে প্ল্যানিং করতেছি যে আমাদের কি পরিমাণ টাইম লাগবে, স্কোপ কি, আমাদের 3টা বেসলাইন তৈরি করতেছি, স্কোপ বেসলাইন, শিডিউল বেসলাইন এবং কস্ট বেসলাইন। সো স্কোপ তো আমরা বুঝতে পারলাম যে আমাদের 4টা দেওয়াল পেইন্ট করতে হবে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আমাদের কত সময় লাগবে। আমরা প্ল্যান করলাম যে এটা একটা বিশাল অডিটোরিয়াম, যেটা এক একটা দেওয়াল পেইন্ট করতে আমার 1 দিন সময় লাগবে, সে 1 ডে করে লাগবে। এবং সিম্পলিসিটির জন্য আমি বলতেছি যে এক একটা দেওয়াল করতে আমার $50 খরচ হবে পার ডে। ঠিক আছে, সো এরকম একটা সিনারিওতে আমরা কয়েকটা যদি দেখি জিনিস, যেমন 1 নম্বর হচ্ছে যে 4টা ভ্যালু দেখেন, আমি লিখতেছি বিএসি, একটা হচ্ছে এসি, একটা হচ্ছে প্ল্যান ভ্যালু, পিভি মানে প্ল্যান ভ্যালু, একটা হচ্ছে আর্ন ভ্যালু। এই 4টা ভেরিয়েবল নিয়ে আমি এই প্রজেক্টের উপর আপনাকে বলতেছি। সেটা হচ্ছে যে ধরেন সেকেন্ড ডে হয়ে গেছে, হ্যাঁ, সেকেন্ড ডের কাজ শেষ। এই সময় আপনার কন্ট্রাক্টর এসে আপনাকে বলতেছে সেকেন্ড ডেতে যে আমরা $120 খরচ করে ফেলেছি সেকেন্ড ডেতে, হ্যাঁ, আফটার এন্ডিং অফ সেকেন্ড ডেজ জব। এন্ড আমরা 3টা দেওয়াল পেইন্ট করে ফেলেছি, 3 ওয়াল, আমাদের পেইন্টিং হয়ে গেছে 3টা দেওয়াল। ঠিক আছে, এই স্ট্যাটাস আপনি আপনার কন্ট্রাক্টরের কাছ থেকে পেলেন। এখন এই অবস্থায় এই স্ট্যাটাস ডেটটা খুব ইম্পর্টেন্ট আর্ন ভ্যালুর জন্য। হ্যাঁ, এই এটাকে 2টা টার্ম আছে পিএমবক, একটা হচ্ছে স্ট্যাটাস ডেট আর একটা হচ্ছে ডেটা ডেট। একই মিন করে, মানে কোন ডেটে আমি পারফরম্যান্সটা মেজার করতেছি। সো আমরা এটা কখন পারফরম্যান্স মেজার করতেছি, সেকেন্ড ডে এন্ডিং এ, মানে সেকেন্ড ডের কাজ শেষ। এবং 2টা আমাদের কাছে চলে আসছে যে ফিজিক্যাল প্রোগ্রেস হচ্ছে 3টা ওয়াল পেইন্ট হয়ে গেছে আর $120 খরচ হয়ে গেছে। এই অবস্থায় আমরা প্রজেক্টের পারফরম্যান্স মেজার করতে চাই। সো আর্ন ভ্যালুর যে ম্যাথই আসুক না কেন, আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, এই 4টা ভেরিয়েবলের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করতে হবে এবং বের করতে হবে ইমিডিয়েটলি যে 4টা দিকে আসলে 4টার মান কি, ভ্যালু কত। সো এখন দেখেন বিএসসি মানে কি, বিএসসি মানে হচ্ছে বাজেট অ্যাট কমপ্লিশন। তার মানে আমাদের বেসলাইনটা, আমরা যে বাজেট করছিলাম শুরুতে যে আমাদের প্রজেক্টটা শেষ করতে কত টাকা লাগবে, সেটা হচ্ছে বিএসসি।
সো আমার এই সিনারিও থেকে বলতে পারবেন যে আমাদের কত টাকা লাগবে প্রজেক্টটা শেষ করতে? $200। হ্যাঁ, সিম্পল না? $200 চারটা দেওয়াল 4 × 50 $200। আচ্ছা, এরপরে আসেন অ্যাকচুয়াল কস্ট। অ্যাকচুয়াল কস্ট মানে যে টাকাটা অ্যাকচুয়ালি খরচ হয়েছে, তাহলে কত খরচ হয়েছে সেকেন্ড ডেতে? $120। এটা প্র্যাকটিক্যালি যে ঘটনাটা ঘটছে সেটা আর কি। আচ্ছা, এখন এই দুইটা জিনিস আমাদের একটু বুঝতে হবে, প্ল্যান ভ্যালু কি আর আর্ন ভ্যালু কি। প্ল্যান ভ্যালু হচ্ছে আমরা কাজ শুরুর আগে যে প্ল্যান করছিলাম যে পার ডেতে আমরা 50 টাকা করে খরচ করব, তাহলে সেকেন্ড ডেতে আমাদের প্ল্যান ভ্যালু কত ছিল আসলে? কত টাকা খরচ হওয়ার কথা ছিল আমাদের অ্যাজ পার প্ল্যান? 100। 2 দিন যেহেতু, তাই না? $100। 2 দিনে আমরা প্ল্যান করছিলাম যে পার ডে 50, তার মানে 2 দিনে আমাদের $100 খরচ হওয়ার কথা। এরপরে আসেন, এটা কিন্তু একটা ইকুয়েশন আছে, এক ইকুয়েশন দিয়ে আপনি আরো একটু ইজিলি বের করতে পারেন, কারণ এখানে তো খুব ছোট ম্যাথ আমরা জাস্ট চোখে চোখে বা মুখে মুখে বলে ফেলছি, কিন্তু পরীক্ষায় আসলে এত ছোট ম্যাথ আসবে না, পরীক্ষায় বড় একটা সংখ্যা আসবে, বড় টাইম আসবে, 1 বছর 2 বছর 5 বছরের প্রজেক্ট এরকম বলবে, এবং $1 মিলিয়ন প্রজেক্ট এভাবে বলবে, আপনাকে ক্যালকুলেটর ইউজ করতে হবে। সো আমরা যদি এরকম বের করতে না পারি সহজে, তাহলে ফর্মুলাটা হচ্ছে এইটা, যে প্ল্যান্ড পার্সেন্টেজ অফ কমপ্লিট, হ্যাঁ, ইনটু, আমি ইনটু লিখতেছি, ইনটু হচ্ছে বিএসি, একটু বড় করি তাহলে এক লাইনে আসবে, বিএসি। ঠিক আছে, তাহলে দেখো তো আমাদের আসলে প্ল্যান পার্সেন্টেজ অফ কমপ্লিট কত? প্ল্যান পার্সেন্টেজ অফ কমপ্লিট, প্ল্যান্ড মানে আমরা যেটা প্ল্যান করছিলাম, সেকেন্ডেতে আমাদের প্ল্যান ছিল যে 50% কাজ হয়ে যাবে, তাই না? 50% কাজ হয়ে যাবে, মানে 4টা দেওয়ালের মধ্যে 2টা দেওয়াল হয়ে যাবে, দ্যাট মিন্স 50%। সো 50% ইনটু বিএসি কত? 200 ইকুয়াল টু কত হচ্ছে? 100। এইভাবে আসলে প্ল্যান ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, যদি বড় কোনো নাম্বার আসে যেটা আসলে সহজে বের করতে পারছেন না। ওকে। হ্যাঁ, এরপরে আসেন আর্ন ভ্যালু। আর্ন ভ্যালুর মানে হচ্ছে, আর্ন ভ্যালু একটু নিচে লিখি, আমি আবার লিখি যেহেতু ওই লাইনে চলে গেছে। আর্ন ভ্যালুর ফর্মুলাটা হচ্ছে অ্যাকচুয়াল, দেখেন অ্যাকচুয়াল পার্সেন্টেজ অফ কমপ্লিট ইনটু হচ্ছে বিএসি। ইনটু হচ্ছে বিএসি। ঠিক আছে, সো বিএসসি মানে হচ্ছে, সরি, তাহলে অ্যাকচুয়াল কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে? 75%। হ্যাঁ, 75%, তাই না? 75% আমরা কমপ্লিট করে ফেলেছি, যেহেতু 4টার মধ্যে 3টা দেওয়াল হয়ে গেছে, ফিজিক্যাল প্রোগ্রেস হয়ে গেছে 75%। ইনটু হচ্ছে বিএসসি, বিএসসি মানে হচ্ছে 200 টাকা, তাহলে ইকুয়াল টু হচ্ছে আমার কত? 150। দেখেন এই 4টা ভ্যালু ঠিকমতো বের না করতে পারলে ম্যাথ পুরোটাই ভুল হয়ে যাবে, আর এই 4টা যদি ঠিকমতো বের করতে পারেন, এরপরে এই সব আরো যে আমি বললাম মানে টোটাল 13টা ফর্মুলা আছে, সবগুলো এই কয়েকটার উপর বেস করে, এই 4টার উপর বেস করে। সেই 4টা যদি আপনি ঠিকমতো বের করতে না পারেন, তাহলে কিন্তু অ্যান্সার সবই ভুল হয়ে যাবে। তো এই 4টার কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে, কারণ এটা এখানে কিছুই না, খুবই সহজ, তাই না? বিএসসি মানে টোটাল বাজেট, অ্যাকচুয়াল কস্ট মানে অ্যাকচুয়ালি যেটা খরচ হয়েছে, প্ল্যান ভ্যালু মানে যে ডেটে আমরা স্ট্যাটাস দিচ্ছি সেই ডেট পর্যন্ত কত টাকা খরচ হওয়ার কথা ছিল আমাদের অ্যাজ পার প্ল্যান। আর আর্ন ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি যত যেটা কাজ আমরা করছি সেইটার আসলে ভ্যালু কত ইন টার্মস অফ মানি। অ্যাকচুয়ালিটা কিভাবে বের করলেন? অ্যাকচুয়ালটা তো আমাকে বলে দিছে, মানে আমরা সিনারিটা যেটা নিছিলাম, আচ্ছা, যেখানে সিনারি নিছিলাম যে 4টা দেওয়াল পেইন্ট করব, প্রতি দেওয়াল পেইন্ট করতে $50 লাগবে এবং এক এক দিনে এক একটা দেওয়াল করব। তো সেকেন্ড ডেতে এসে আমার কন্ট্রাক্টর বলছে যে আমার 3টা দেওয়াল হয়ে গেছে এবং $120 খরচ হয়েছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো এই ডাটার উপর বেস করে কিন্তু আমরা 75% এটা বলে। হ্যাঁ, এটার উপর বেস করে আমরা আসলে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, তাহলে আমরা দেখেন 4টা পেয়ে গেলাম না? 4টা পেয়ে গেলাম। আচ্ছা, এখন আসেন আমরা যদি ইয়াতে যাই, এটা এখানে থাক, এখন যাচ্ছি এই অবস্থায় যদি আমরা বের করতে চাই যে এই প্রজেক্টটার কস্ট ভেরিয়েন্স কিরকম, কস্টের মানে ইন টার্মস অফ কস্ট আমাদের কি অবস্থা। সো কস্ট ভেরিয়েন্সের ফর্মুলা হচ্ছে আর্ন ভ্যালু মাইনাস হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। ঠিক আছে, আর্ন ভ্যালু মাইনাস অ্যাকচুয়াল কস্ট, তাহলে আমাদের আর্ন ভ্যালু কত?
$150। এই তাজেন আচ্ছা, মাইনাস হচ্ছে $120, 30 তাই না? তাহলে কত হচ্ছে আমাদের? পজিটিভ হচ্ছে কিন্তু +30। আমি প্লাস এই জন্য লিখতেছি, প্লাস হওয়া মানে কি আমাদের কস্ট ভেরিয়েন্স মানে কি টাকা আমাদের কি বেঁচে যাওয়ার চান্স আছে এই মোমেন্টে যে অবস্থা আমাদের, ঠিক আছে? কস্ট ভেরিয়েন্স পজিটিভ মানে উই আর ডুইং গুড ইন টার্মস অফ কস্ট। পরীক্ষায় কিন্তু খুব সিম্পলি আসে, অনেক সময় বলবে যে কোনো একটা প্রজেক্টের কস্ট ভেরিয়েন্স হচ্ছে সে মাইনাস 300K, তাহলে প্রজেক্টের অবস্থা কি, ভালো না খারাপ ইন টার্মস অফ কস্ট? বাজেট মানে প্ল্যান থেকে আমাদের ওই -300 কে আমরা কম কাজ করা হয়েছে আর কি। হ্যাঁ, তার মানে আমরা আসলে খারাপ ইন টার্মস অফ কস্ট উই আর পারফর্মিং ব্যাড ব্যাড যদি মাইনাস আসে, আর প্লাস আসলে উই আর ডুইং গুড। আর যদি জিরো আসে হোয়াট উইল হ্যাপেন? ইফ জিরো, যদি বলে যে কোন প্রজেক্টের ব্রেক সিবি ইভেন। হচ্ছে জিরো, তার মানে অ্যাজ পার প্ল্যান আমরা যেরকম প্ল্যান করছি সেই অনুযায়ী কাজটা হচ্ছে, কোথাও কোনো ভেরিয়েশন বা ডেভিয়েশন নাই, ঠিক আছে? সো পরীক্ষায় কিন্তু ম্যাথ বের করতে বলবে এরকম না, আপনাকে এরকমও দিতে পারে যে কোনো একটা প্রজেক্টের সিভিএ এত, তাহলে প্রজেক্টটার স্ট্যাটাস কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসতেছি সিপিআই। আসলে আমরা দেখতে চাই পার ডলার আমরা কিরকম পারফর্ম করতেছি, পারফরমেন্স ইন্ডেক্সটা কি আমাদের পার ডলার। তাহলে এই যে উপরটা ফর্মুলা লিখলাম ইভি, সেটারই হচ্ছে ভাগ হবে, হ্যাঁ, জাস্ট ডিভাইডেশন হবে, আর্ন ভ্যালু ডিভাইডেড বাই অ্যাকচুয়াল কস্ট। তাহলে 150 ভাগ হচ্ছে 120 ইকুয়াল টু কত হয়? হবে হচ্ছে 1.25, ঠিক আছে? তার মানে কি আমরা আসলে এমন পারফরমেন্স করতেছি যে আমাদের $1 উই আর জেনারেটিং 1.25 ডলার অফ ভ্যালু। 1 টাকায় আমরা $1.25 ভ্যালু ক্রিয়েট করতেছি, বেশি ক্রিয়েট করতেছে। হ্যাঁ। সো মনে রাখতে হবে পরীক্ষায় যে সিপিআই যদি গ্রেটার দেন 1 হয় দ্যাট মিন্স কি গুড সিনারিও, যদি সিপিআই স্মলার দেন 1 হয় দ্যাট মিন্স ব্যাড সিনারিও, আর যদি সিপিআই ইকুয়াল টু 1 হয় তাহলে কি? নো ভ্যারিয়েশন। হ্যাঁ, নো ভেরিয়েশন, মানে অ্যাজ পার প্ল্যান উই আর মুভিং, ঠিক আছে? সো দেখেন পরীক্ষায় ক্ষেত্রে এরকম আসতে পারে। আচ্ছা, এরপরে আসতেছি শিডিউল ভেরিয়েন্স। আমরা টাইমের দেখতে যাচ্ছি, টাইমের ভেরিয়েন্সটার কি অবস্থা আমাদের। এমনি আমরা তো বুঝতেছি আমরা কিন্তু টাইমের দিক দিয়ে আগে আছি, কারণ সেকেন্ডে আমরা কি করছি, 3টা দেওয়াল করে ফেলছি। সো এটার ফর্মুলা হচ্ছে আর্ন ভ্যালু মাইনাস প্ল্যান ভ্যালু ইকুয়াল টু কত হবে তাহলে? 150 মাইনাস 100, না ইকুয়াল টু কত? 50। তার মানে এখানেও সেম পজিটিভ 50, মানে আমরা ইন টার্মস অফ শিডিউল উই আর ডুইং ভেরি গুড। যদি মাইনাস হতো তাহলে আমরা শিডিউলে পিছিয়ে থাকতাম, আর যদি জিরো হতো তাহলে অ্যাজ পার শিডিউল আমরা মুভ করতাম। ভাইয়া কস্ট ভেরিয়েন্স আমি অ্যাকচুয়াল কস্ট নিতেছি, বাট শিডিউল ভেরিয়েন্স আমি প্ল্যান ভ্যালু নিতেছি, হ্যাঁ দুটো ডিফারেন্স। হ্যাঁ, দুইটা ডিফারেন্ট আর কি। শিডিউলের ক্ষেত্রে আমরা প্ল্যান অনুযায়ী দেখতেছি। আচ্ছা, আর এসপিআই শিডিউল পারফরমেন্স ইন্ডেক্স, এটা হচ্ছে আগের মতোই আর্ন ভ্যালু ডিভাইডেড বাই প্ল্যান ভ্যালু। তাহলে কত হচ্ছে? 150 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু হচ্ছে 1.5। তার মানে দেখেন আমরা কি বুঝতেছি, স্কেজুলও আগায় আছে। হ্যাঁ, মানে আমরা একদিনে 1.5 দিনের কাজ করতেছি আসলে, তাই না? একদিনে আমরা 1.5 দিনের কাজ করতেছি, দ্যাটস ওয়াই 2 দিনে আমাদের 3 দিনের 3টা দেওয়াল হয়ে গেছে। সো সিমিলারলি তার মানে এসপিআই যদি গ্রেটার দেন 1 হয় ভেরি গুড, না? এসপিআই যদি স্মলার দেন 1 হয় ব্যাড, আর এসপিআই যদি কি হয় 1 হয় তাহলে অ্যাজ পার শিডিউল যেটা আমরা প্ল্যান করছিলাম সেইভাবে প্রোগ্রেসটা হচ্ছে আমাদের, ঠিক আছে? আচ্ছা, একটু কথা সবাই বুঝতে পারছি তো, না? জি আচ্ছা, আমি এটা একটু সেভ করে রাখি, সেভ করে রাখলাম। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, কারণ আমরা আচ্ছা ভাই, শিডিউল ভেরিয়েন্সটা ইন টার্মস অফ কস্ট, নট ইন টার্মস অফ টাইম। না, সবকিছু এখানে কস্ট হিসাবে, আচ্ছা, সবকিছু কস্ট হিসাবে, কারণ আমরা আসলে সবকিছুই কস্টে কনভার্ট করে ফেলছি, কোনো টাইমই এখানে রাখতেছি না। মানে কস্ট দেখে আসলে আমরা বুঝতে পারছি যে পারফরমেন্সটা কিরকম, একদম ফিজিক্যাল প্রোগ্রেসের সাথে ইন্টিগ্রেটেড আর কি। তবে আর্ন ভ্যালুর চ্যালেঞ্জ হচ্ছে ফিজিক্যাল প্রোগ্রেস মেজার করা কিন্তু কোনো ভালো কিছু নাই, তাই না? আপনার যেমন কনস্ট্রাকশন খুব টাফ,
যে কত পার্সেন্ট কাজ হয়েছে, যদি একদম ডেফিনিটিভ ইয়া না থাকে তাহলে কিন্তু টাফ হয়ে যাবে। তো এটা সবাইকে একমত হতে হবে, স্পন্সর এবং প্রজেক্ট টিম সবাইকে একমত হতে হবে যে আসলে কোনটা কতটুকু প্রোগ্রেস হলে আমরা বলবো যে এত পার্সেন্ট হয়েছে বা এত পার্সেন্ট হয় নাই, সেই ক্রাইটেরিয়াগুলো সেট করতে হবে। তাহলে হয়তো বুঝতে পারবেন যে এই 5টা জিনিস হয়ে গেলে তাহলে আপনার এত পার্সেন্ট হয়েছে। এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আর্ন ভ্যালু ইউজ করার। আচ্ছা, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, দিয়ে আমি জাস্ট ছোট্ট একটা আপনাদের জিজ্ঞাসা করতেছি যে কোন একটা প্রজেক্টে এসপিআই গ্রেটার দেন এসপিআই ইকুয়াল টু 1.20 and CPI equal to 0.9, এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝাচ্ছে আমরা স্কেজুল আগায় আছি, বাট সিপিআই কস্টের মানে আমরা $1 জায়গায় আমরা 0.9 এফিশিয়েন্সিটা, হ্যাঁ এফিশিয়েন্সিটা 0.9 হচ্ছে আর $1 এফিশিয়েন্সি 90%। তার মানে আমরা কি মানে আন্ডার শিডিউল আছি কিন্তু ওভার বাজেট হয়ে যাচ্ছে। সো এরকম একটা প্রশ্ন পরীক্ষায় আসবেই, এক বা একাধিক, শুধু কোনো ম্যাথ না, এরকম দিয়ে বলবে যে এই যে অপশনস দিবে যে ওভার বাজেট, আন্ডার শিডিউল, ওভার শিডিউল, আন্ডার বাজেট, ওভার শিডিউল, ওভার বাজেট, আন্ডার শিডিউল, আন্ডার বাজেট, কোনটা হবে অপশনস? ঠিক আছে, পরীক্ষায় একটা আসবে এটা। আচ্ছা, এখন আমরা এই পর্যন্ত আসলাম, এটা কি দেখলাম আমরা? এখন কারেন্ট স্ট্যাটাস দেখলাম। এখন মানে আর্ন ভ্যালু দিয়ে আসলে আমরা ফোরকাস্টিংও করতে পারি। হ্যাঁ, ফোরকাস্টিং করতে পারি মানে কি, যে আমরা আসলে এই যে কাজটা করতেছি, এই কাজটা করতে মানে আর কত টাকা পয়সা লাগবে আমাদের, হ্যাঁ এই ফোরকাস্টটা আমরা করতে পারি। ঠিক আছে, শিডিউলিং এর ফোরকাস্ট এবং কস্টিং এর ফোরকাস্ট করতে পারি। সো আমরা যদি বের করতে চাই ইএসসি, এস্টিমেট অ্যাট কমপ্লিশন, তো সেটার ফর্মুলা হচ্ছে বিএসসি মাইনাস হচ্ছে সিপিআই। মানে আমরা যেভাবে পারফর্ম করতেছি আজকের স্টার্টার যেটা দেখলাম, এস্টিমেট অফ কমপ্লিশন না এস্টিমেট অ্যাট কমপ্লিশন, এস্টিমেট অ্যাট কমপ্লিশন ওটা যেমন ছিল বাজেট অ্যাট কমপ্লিশন, সেটা হচ্ছে ইনিশিয়াল বাজেট। আর এখন আমরা আবার রিভাইজ করার চেষ্টা করতেছি, ফোরকাস্ট করার চেষ্টা করতেছি যে আমাদের যেরকম সিপিআই দেখতেছি আমরা, সেই সিপিআই এবং এসপিআই তে আমাদের আসলে কখন কতটুকু আমাদের টাকা লাগবে। ঠিক আছে, সো বিএসসি হচ্ছে $200, সিপিআই হচ্ছে 1.25, সো ইকুয়াল টু যদি আমরা দেই কত হবে? মোস্ট প্রবাবলি এটা হবে হচ্ছে $160। দেখতে পেলাম $160। $160 মানে কি? তাহলে আমাদের যে প্ল্যান করছিলাম ইনিশিয়ালি বিএসসি হচ্ছে $200, কিন্তু আমরা এখন দেখতেছি আমাদের যেভাবে আমরা প্রোগ্রেস করতেছি আমাদের আসলে $160 প্রজেক্টের কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে এক পার কারেন্ট সিনারিও অনুযায়ী আমার কত টাকা অ্যাকচুয়াল লাগবে আর কি। রাইট, সো এইটা আমি এখানে রেখে দেই। এই ফর্মুলাটার আরো 3টা ভেরিয়েশন আছে। ঠিক আছে, এই ইএসসি বের করার, কারণ এখানে আমরা কি ধরে নিচ্ছি যে এখন যে স্ট্যাটাসে আমরা চলতেছি, যে পারফরম্যান্সে, সেইটাই বাকি সময় কন্টিনিউ করবে। তখন যদি বের করতে চাই ইএসসি, তাহলে এটা ফর্মুলা। কিন্তু যদি এরকম হয় আরো ডিফারেন্ট অপশন আছে, সেটা আমি এই প্রেজেন্টেশন থেকে দেখাবো, কারণ ফর্মুলা আমার কাছে মনে নাই। তো তখন আসলে দেখাবো যে এটা 4টা ভেরিয়েশন আছে, মানে ইএসসি 4 ধরনের হতে পারে। ঠিক আছে, সো ওকে, আমি দেখি এখানে আছে বোধহয়, আমি যদি এটা খোলা থাকে এখানে আমার একটা ছোট কোশ্চেন ছিল। হ্যাঁ, আপনি এসপিআই ইকুয়াল 1.20 সিপিআই, এই জিনিসটা একটু ক্লিয়ার করবেন আমাকে। ইকুয়াল যেটা, এন্ড যদি কোশ্চেন পরীক্ষা एग्जाम বলুন না, তাই এই ধরনের एग्जाम কোশ্চেন আসতে পারে। এই শর্ট সলিউশনটা কি? আচ্ছা, এখানে ফর্মুলার 4টা ভেরিয়েন্স আছে, আমি একটু 4টায় নিয়ে আসার চেষ্টা করি। এখানে আরেকটা ফর্মুলার ভেরিয়েশন হচ্ছে, এটা ধরা যায় না, একটা হচ্ছে এটা ইএসসি এসসি প্লাস বিএসসি, আর একটা হচ্ছে ইএসসি ইকুয়াল টু এসসি প্লাস বটম আপ ইটিসি, এসসি প্লাস বটম আপ ইটিসি।
আচ্ছা, আমার মনে হয় বেটার হচ্ছে ওখান থেকেই দেখানো, কারণ এখানে নিয়ে আসা ঝামেলা লাগতেছে। আচ্ছা, এই পর্যন্ত থাক। আচ্ছা, উনি যেটা বলতেছে কামরুল, সেটা হচ্ছে যে এসপিআই 1.20 এবং সিপিআই 0.9, তাই না? জি জি। হ্যাঁ, এটা যে আমরা দেখলাম না যে যদি সিপিআই মান যদি 1-এর বেশি থাকে, 1-এর বেশি হয়, তাহলে কিন্তু টাকার দিক দিয়ে আমরা ভালো করতেছি। আর 1-এর নিচে মানে কি, যে আমরা খারাপ করতেছি। হ্যাঁ, কারণ সিপিআই এর ফর্মুলা মনে আছে কিনা? সিপিআই কি বলছিলাম আমি? সিপিআই হচ্ছে আর্ন ভ্যালু ডিভাইডেড বাই অ্যাকচুয়াল কস্ট। তো সিপিআই কখন নেগেটিভ আসবে, মানে 1-এর নিচে আসবে, যখন অ্যাকচুয়াল কস্ট আর্ন ভ্যালুর চেয়ে বেশি হয়ে যাবে, তখন তো পয়েন্টের নিচে আসবে। তার মানে কি পারফরমেন্স খারাপ, কস্ট যত বেশি খরচ করতেছি সেই পরিমাণ ভ্যালু আর্ন করতে পারছে না প্রজেক্টটা, সেই জন্য কস্টের দিক দিয়ে আমরা খারাপ করতেছি। আর শিডিউল কি? শিডিউল হচ্ছে 1.20, মানে 1-এর বেশি হলে উই আর ডুইং গুড ইন টার্মস অফ শিডিউল। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন যেটা দেখতে যাচ্ছি যে ওটা আমি পরে যাচ্ছি। এখন ইটিসি, ইটিসি যদি বের করি, ইটিসি মানে হচ্ছে, আমি 4টা ভেরিয়েন্স পরে আসবো। ইটিসি মানে হচ্ছে এস্টিমেট টু কমপ্লিট। তার মানে এখন যে স্ট্যাটাসে আমরা আছি সেইভাবে যদি পারফরমেন্স নিয়ে চলে যাই, তাহলে আসলে আমাদের কত টাকা লাগবে আর এডিশনাল। ইটিসি মানে এস্টিমেট টু কমপ্লিট, এডিশনাল আর কত টাকা লাগবে। মানে আমরা অলরেডি টাকা খরচ করছি কত, 120, তাহলে আর কত টাকা লাগবে। তাহলে কি পাচ্ছি আমরা? এটা আমরা এইভাবে লিখতে পারি না যে বিএসসি মাইনাস হচ্ছে ইএসসি, সরি ইএসসি মানে এস্টিমেট যেটা নতুন করলাম, মাইনাস হচ্ছে অ্যাকচুয়াল কস্ট যেটা অলরেডি খরচ হয়ে গেছে। তাহলে 160 মাইনাস হচ্ছে কত, 120 টাকা খরচ করছি। তার মানে আমাদের আর 40 টাকা হলেই আমরা কি করতে পারবো, প্রজেক্টটা কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের, এটাকে বলা হয় ইটিসি। কিন্তু ইটিসি কিসের উপর বেস করে, মানে আমরা বেস করতেছি বেসড অন কারেন্ট এস্টিমেট আর কি, কারণ এই যে এটার উপরে। কিন্তু আমরা এটার ফর্মুলা আরো কয়েকটা ভেরিয়েন্স আছে যেটা আমি প্রেজেন্টেশনে দেখাবো, তখন কিন্তু সবগুলোর মান ডিফারেন্ট আসবে। যেমন যদি এইটা ইউজ করি তাহলে মান কিন্তু ডিফারেন্ট আসবে, তাই না? এটা বোধহয় কত আসবে, 120, আর বিএসসি থেকে আর্ন ভ্যালু বাদ দিলে 70, 50, তার মানে হচ্ছে $170 কিন্তু এটা। এই ফর্মুলাটা কখন ইউজ হবে আমি ওই প্রেজেন্টেশনে দেখাবো আর কি, কখন ইউজ হবে এটা। তখন কিন্তু এই মানটা ইয়া থাকবে না, তখন আরো $50 লাগবে। $50 লাগবে। আমরা এখন বেস্ট কেস সিনারিও দেখতেছি আর কি, যে এটা যদি এইভাবে স্মুথলি চলে, সবসময় প্রতিযোগিতা হয় না। আর্ন ভ্যালুটা হয়তো একদিন ভালো পাচ্ছেন, পরের দিন দেখবেন যে খারাপ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা পেয়ে গেলাম ইটিসি। এখন আরেকটা ফর্মুলা আছে যেটাকে বলা হয় ভিএসি। হ্যাঁ, ভিএসি মানে হচ্ছে ভেরিয়েন্স এট কমপ্লিশন। সো ভিএসি মানে হচ্ছে বিএসসি মাইনাস ইএসি। আমাদের আগের যে প্ল্যান বাজেট ছিল আর নতুন যে আমরা পাইলাম, হ্যাঁ, সেটা ডিফারেন্সটাই হচ্ছে কি, ভেরিয়েন্সটা। এই ভেরিয়েন্সটা যদি পজিটিভ হয়, তার মানে কি, পজিটিভ যে আমাদের এখানে যেমন $40 পজিটিভ, তার মানে টাকা বেঁচে যাওয়ার চান্স আছে। আর যদি এটা কোনো কারণে নেগেটিভ হতো, তার মানে কি, তার মানে যে বাজেট প্ল্যান করছি সেটাতে হবে না, আরো টাকা লাগবে, আরো এক্সট্রা টাকা লাগবে। সো এই যে ইটিসি, ভিএসসি, ইএসসি, এগুলো আসলে এগুলো দিয়ে আমরা ফোরকাস্টিং করতে পারছি। ঠিক আছে, সো এগুলো হচ্ছে ফোরকাস্টিং টুল। আচ্ছা, এবার তাহলে আমরা এখানে থেকে এটাও সেভ করে রাখি। আমি চলে যাচ্ছি হচ্ছে প্রেজেন্টেশনে। আচ্ছা, প্রেজেন্টেশনে দেখেন এই যে ফর্মুলা একটা আমরা দেখাচ্ছিলাম, এই যে এই ফর্মুলা আমরা দেখলাম, তাই না? ঠিক আছে, আর সব জায়গায় এই ফর্মুলা কিন্তু সবাই যেটা সাজেস্ট করে যে পরীক্ষা হলে গিয়ে এটা আসলে লিখে ফেলা। হ্যাঁ, আপনার তো এখন আর হার্ড কপি কাগজ দিবে না, অনলাইনে আপনাকে লিখে ফেলতে হবে। অনলাইনে কিন্তু লেখার অপশন দিবে ক্যানভাসের মতো, সেখানে আপনি লিখে ফেলবেন। এটা যে আমরা যেমন এখানে লিখতেছি না টেক্সট ইয়া করে, সেভাবে ওখানে লিখে ফেলবেন। আচ্ছা, এরপরে এটা থেকে আসলে এখানে একটা অঙ্ক আছে। আমি তো একটা এক্সাম্পল দেখলাম, এখানে একটা আরেকটা অঙ্ক করা আছে, সেটা দেখে আপনারা দেখতে পারেন যে সব ঠিক আছে কিনা কনসেপ্ট গুলো। এবং এখানে ডান দিকে লেখা আছে যে ফর্মুলা মনে রাখার জন্য আর্ন ভ্যালু অলওয়েজ ফার্স্ট প্রথমে থাকে, আর্ন ভ্যালু প্রথমে থাকে। ভেরিয়েন্স কি, নেগেটিভ হচ্ছে ব্যাড, পজিটিভ হচ্ছে গুড। ইন্ডেক্সের ক্ষেত্রে গ্রেটার দ্যান 1 হচ্ছে গুড, স্মলার দ্যান 1 ইজ ব্যাড। আচ্ছা, আর যে ফোরকাস্টিং এর জন্য আমরা ইএসসি, ইটিসি এবং ভিএসসি ইউজ করি।
যেটা আমরা অলরেডি দেখলাম। এখন যেটা আমরা একটু ভেরিয়েন্স দেখাতে চাচ্ছিলাম যে দেখেন প্রথম যেটা সেটা হচ্ছে সিপিআই। হ্যাঁ, এই যে আমরা কিন্তু সিম্পলি এটা ইউজ করছিলাম, তাই না? ইটিসি হচ্ছে ইএসসি মাইনাস এসি। এখন ইএসসি বার করার কিন্তু 4টা ফর্মুলা আছে। ইএসসি, হ্যাঁ, এস্টিমেটেড কমপ্লিশন। একজন ফোন দিয়েছে কে? আচ্ছা, তাহলে এখানে দেখেন প্রথমটা হচ্ছে যেটা আমরা আসলে যদি এরকম চিন্তা করি যে এখন যেরকম পারফরমেন্স সেটা এক্সপেক্টেড টু বি দ্য সেম নেক্সট, বাকি সময়ে একইভাবে আমরা পারফরমেন্স করব, তখন আসলে আমরা এই ভেরিয়েশনটা ইউজ করব, এটা ইউজ করব। পরীক্ষা যদি কিছু না বলে দেয় তাহলে আমরা এটা ইউজ করবো আর কি, হ্যাঁ, ইএসসি বের করার জন্য। আর সেকেন্ড সিনারিও হচ্ছে ওয়ার্ক উইল বি অ্যাকমপ্লিশড অ্যাজ প্ল্যান্ড। তার মানে হচ্ছে আমরা যে পারফরমেন্স এখন পর্যন্ত করছি, হ্যাঁ, সেটা না, এখন আমরা আসলে নেক্সট ডে থেকে আমরা যে প্ল্যান করছিলাম সেই অ্যাজ পার প্ল্যান আমরা প্রোগ্রেস করব। তার মানে যে কি বলছিলাম যে প্রতিদিন আমরা $50 খরচ করবো আর কি। তো সেই ক্ষেত্রে কি হবে, অ্যাকচুয়াল কস্ট যেটা হয়েছে আর বিএসসি মানে মেইন বাজেটটা আর অলরেডি কত টাকার ভ্যালু ক্রিয়েট করছি সেই বাকিটার বিয়োগফল হচ্ছে আমরা যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে ইএসসি, যেটা হচ্ছে ওয়ার্ক উইল বি অ্যাকমপ্লিশড অ্যাজ প্ল্যান্ড। তখন আমরা এই প্ল্যানটাই এই ফর্মুলাটা ইউজ করব সেকেন্ডটা। আর থার্ডটা হচ্ছে দেখেন, থার্ডটা হচ্ছে এটা আসলে পরীক্ষায় যদি আসে তাহলে এটার আপনাকে এই বটম আপ এস্টিমেটটা তো বলে দিবে। আমরা এমন বাজে পারফরমেন্স করতেছি ফর এক্সাম্পল যে আসলে আমাদের প্রথম যে প্ল্যানিং করছিলাম শুরুতে সেটা আসলে নো মোর ভ্যালিড আর ভ্যালিড না, তখন কি করতে হবে, অ্যাকচুয়াল যে টাকাটা খরচ হয়েছে আর বাকি টাকাটা করতে, হ্যাঁ, আবার রিপ্ল্যান করতে হবে আর কি, আবার বটম আপ এস্টিমেশন করতে হবে যে বাকি কাজ করার জন্য কত টাকা আমাদের লাগবে। সেটা আপনাকে বিভিন্ন এস্টিমেশন টেকনিক ইউজ করে ইটিসি বের করতে হবে, এস্টিমেট টু কমপ্লিট, বাকি কাজটুকু করতে কত টাকা আর লাগবে। কখন এটা, যখন আসলে ইনিশিয়াল প্ল্যান নো লঙ্গার ভ্যালিড। ঠিক আছে? আর এখানে এইটা তাহলে যদি পরীক্ষায় অঙ্ক আসে তাহলে এটা বলে দেওয়া থাকবে যে বটম আপ এস্টিমেট করে আমরা ইটিসি পাইছি হচ্ছে এত টাকা, তখন আপনি এটার সাথে যোগ করে ইএসসি পেয়ে যাবেন। ঠিক আছে? আর এটা আসলে পরীক্ষায় না আসার চান্সই বেশি, কারণ এটা আসলে মানে এটা হয়তো দিবে না, কারণ এটা তার আপনি নিজে করতে পারছেন না ওরা যদি বলে না দেয়। আর লাস্টেরটা হচ্ছে আমরা কিন্তু এই সব ফর্মুলায় প্রথম ফর্মুলায় শুধু সিপিআই ইউজ করছি, তাই না? এসপিআই কিন্তু ইউজ করি নাই। এটা হচ্ছে যদি আমরা সিপিআই এবং এসপিআই দুইটার ইনফ্লুয়েন্সই কনসিডার করি, শুধু সিপিআই না, শিডিউল পারফরমেন্স এবং কস্ট পারফরমেন্স দুইটার পারফরমেন্স আমরা মেজার করতে চাই, কনসিডার করতে চাই, তাহলে আসলে আমরা কি করব, এই যে অ্যাকচুয়াল কস্ট বিএসসি মাইনাস আর্ন ভ্যালু, এটা মানে কি, তার মানে আর কত কাজ বাকি আছে, হ্যাঁ, রিমেইনিং ওয়ার্ক, এটা ডিভাইডেড বাই হচ্ছে শিডিউল পারফরমেন্স ইনটেক 1.25 আর আমাদের ক্ষেত্রে কি 1.5, তাই না? এই দুইটা গুণ করে এই যে উপরে ভাগ করে যেটা পাবো সেটার সাথে এসি যোগ করলে যেটা হবে সেটা আমরা হচ্ছে নতুন এস্টিমেশন, মানে এস্টিমেট এট কমপ্লিশন। এটা আমরা কখন কাজ করব, যখন পরীক্ষায় বলা থাকবে যে আমরা সিপিআই এবং এসপিআই বোথের উপরে আমরা আমাদের ইএসসিটা ডিপেন্ড করবে, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে? সো এখানে যদি একটা ভালো হয় আর একটা যদি খারাপ হয় তাহলে আসলে অনেক বেশি টাকা লাগবে, আর দুইটা ভালো হলে আমাদের ক্ষেত্রে দুইটাই ভালো, আমার মনে হয় এটা বোধহয় 100 কত জন, 54 জন কত জন আসবে, যেমন এটা আসতেছে কত 170 দেখলাম, তাই না? আর এটা 154 বা এরকম সামথিং আসবে, বা 146 এরকম আসতে পারে। তার মানে দুইটাই যেহেতু পারফরমেন্স ভালো, ফলে আমরা মানে এটার রেজাল্টটা আরো ভালো পাচ্ছি। ঠিক আছে? এই হচ্ছে ভাই এখানে একটু ইন্টারাপ্ট করি।
অন্য ম্যাথের কথা, ওই ক্রিটিক্যাল পাথ মেথডে যখন একটা ডায়াগ্রাম মাঝখানে দিয়ে বললে ইয়েস বা ইয়ে বের করতে হবে, ওখানে ভাই ওই +1টা এটা তো আসলে আমি 0 দিয়ে করব না +1 দিয়ে করব, কারণ আমি প্রথম থেকে করলে তো আমি ধরেন 1 দিয়ে করলেও কি 0 দিয়ে করলেও কি, কিন্তু মাঝখান থেকে যখন আমি একটাতে আসবো তখন একটা কনফিউশন, ওখানে কি কোনটা ধরবো, 0 না 1? এটা 1 ধরবেন, কারণ পিএমবকে 0 দিয়ে বলে নিয়ে আসবে, সবসময় 1। ও পিএমবকে 1 দিয়ে বলছে না? আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ, পিএমবকটা আসলে ওই ম্যাথটা দেখিনি, আমি অন্যখানে দেখছিলাম আর কি। ওকে 1 দিয়ে ধরেন, কারণ পিএমবকে দুইটা বোধহয় एग्जांपल আছে, দুইটাই 1 দিয়ে ধরেন। ওকে গট ইট, থ্যাংক ইউ। ওকে গো অ্যাহেড প্লিজ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের আর্ন ভ্যালু সব ম্যাথ। এরপরে আরো কিছু আছে, আরো দুই একটা ফর্মুলা আছে, ওটা আমরা একটু দেখতেছি। সো দেখেন যে সিনারিও 1 মানে ইএসসি যদি আমরা বের করি, তাহলে এই ম্যাথটা এখানে যে ম্যাথটা করা আছে সেটার ডিফারেন্ট ভ্যালু হবে, কিন্তু তিনটার জন্য তিন ধরনের ভ্যালু হচ্ছে, ঠিক আছে? আর আমাদেরটাও কিন্তু তিনটার জন্য তিন ধরনের ভ্যালু হবে, যেটা আমরা কনসিডার করব। আচ্ছা, এইটা দেখেন তো এখন আমরা বুঝতে পারছি কিনা। আসলে আমাদের যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, আমাদের যে সিনারিটা ছিল সেটা যদি আমরা একটু গ্রাফে গিয়ে ড্র করতে চাই, তাহলে দেখেন তো কি হয়। এটা ধরেন দিন, এইদিকে ডে 1 থেকে 4 দিনে আমরা প্ল্যান করছিলাম, তাই না? আর টাকা খরচ হওয়ার কত ছিল? 50, 100, 150 এবং 200, ঠিক আছে? সো আমরা সেকেন্ড ডেতে আছি, তাই না? সেকেন্ড ডেতে আমরা কত পাইছি? এটা হচ্ছে কিউমুলেটিভ কস্ট এদিকে, আর এটা হচ্ছে প্রজেক্টের টাইম, ঠিক আছে? এবং আমরা ডেটটা কত, ডাটা ডেটটা হচ্ছে এই তারিখে, 2 তারিখে। সো আমরা কি পাইছিলাম? আমরা পাইছিলাম যে অ্যাকচুয়াল কস্ট হচ্ছে 120 টাকা। তাহলে কোথায় হবে? এখানে 120। আমি যদি এখানে আসি তাহলে এটা হবে 120 পয়েন্ট। এটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। আমি যদি অ্যাড করি, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল কস্ট। আর প্ল্যান ভ্যালু কত ছিল? 50। 100 না? 100 হলে কোথায় হবে? এই যে এখানে হবে কিন্তু, ঠিক আছে? 100। সেটা হচ্ছে আমাদের 100 প্ল্যান ভ্যালু। আর আর্ন ভ্যালু কত? 150। তার মানে এটা কোথায় হবে? এই যে এখানে। তার মানে আর্ন ভ্যালুটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের, ঠিক আছে? সো এটা হচ্ছে আর্ন ভ্যালু ইভি। সবচেয়ে নিচেরটা কি পাচ্ছি? প্ল্যান ভ্যালু। আর মাঝখানেরটা কি? অ্যাকচুয়াল কস্ট, মানে সেকেন্ডের ফিগার অনুযায়ী। তাহলে দেখেন আর্ন ভ্যালু এখানে অনেক সময় কিন্তু পরীক্ষায় আরেক ধরনের অঙ্ক আসবে, যদি আসে আর কি। আপনাকে গ্রাফ দিয়ে দিবে, ঠিক আছে? গ্রাফ দিয়ে বলবে যে এই অবস্থায় মানে ওভার বাজেট আছে নাকি আন্ডার বাজেট আছে, নাকি ওভার শিডিউল আছে নাকি ওভার বাজেট আছে। ওই যেটা আমি সিপিআই এবং এসপিআই দিয়ে বললাম, সিমিলারলি এখান থেকে কিন্তু আসতে পারে। তাহলে দেখেন এখানে যদি আমরা বুঝে থাকি আগের বিষয়টা, যে আর্ন ভ্যালু যদি আসলে সবার উপরে থাকে, হ্যাঁ, অ্যাকচুয়াল কস্টের উপরে, প্ল্যান ভ্যালুর উপরে, তাহলে এটা অলওয়েজ কি গুড সিনারিও, দুইটাই গুড, ঠিক আছে? হ্যাঁ, এটা কিন্তু একটু বুঝতে হবে। আর্ন ভ্যালু ইকুয়াল টু কি, সরি আর্ন ভ্যালু বলে কস্ট ভেরিয়েন্স। কস্ট ভেরিয়েন্স ইকুয়াল টু আর্ন ভ্যালু মাইনাস হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। তাহলে যেহেতু আর্ন ভ্যালু যখনই পজিটিভ হবে দ্যাট মিন্স গুড। আবার শিডিউল ভেরিয়েন্স কি? এসভি সবসময় কিন্তু আর্ন ভ্যালু মাইনাস হচ্ছে পিভি। সো কখন আসলে নেগেটিভ আসবে, খারাপ আসবে? যখন আর্ন ভ্যালুর মান প্ল্যান ভ্যালুর চেয়ে কম হবে কিংবা অ্যাকচুয়াল কস্টের চেয়ে কম হবে, তাই না? সো এখানে কিন্তু উপায় নাই, সবগুলো কিন্তু আর্ন ভ্যালু সবার উপরে আছে। সো আপনাকে শুধু গ্রাফ দিয়েও কিন্তু কোশ্চেন করতে পারে। তখন আসলে যদি আপনার মাথায় এটা থাকে, ইউ ক্যান ইজিলি আনসার যে সিনারিওটা কি হচ্ছে এটা এখানে। আচ্ছা, এখানে যে আমরা এস কার্ভের কথা বলছিলাম, দেখেন এখানে একটা দেখাচ্ছে আর্ন ভ্যালু হচ্ছে এখানে। এটার কি অবস্থা দেখেন, আর্ন ভ্যালু নিচে একদম, প্ল্যান ভ্যালু এই জায়গায়, এই যে ডেটা রেট এটা বা স্ট্যাটাস ডেটে, আর অ্যাকচুয়াল কস্ট কোথায়? সবার উপরে। তার মানে কি প্রজেক্টের অবস্থা কি? ভালো না, খারাপ। সব দিক দিয়ে খারাপ। টাইম এবং বাজেট, কস্ট সব দিক দিয়ে খারাপ। এই ফিগারটা যদি আরো পিছনে দেখেন যেখানে, তাহলে বুঝতে পারবেন হ্যাঁ, মানে ম্যানেজমেন্ট রিজার্ভ পার হয়ে চলে গেছে। দেখছেন তো, যে একটু অংশ কিন্তু ম্যাজরিটি পার হয়ে চলে গেছে। সো মানে উই আর ইন এ সিরিয়াস ইস্যু হিয়ার। তার মানে এই ডেটে যদি আপনি রিপোর্ট নেন, তাহলে আপনাকে এমন কিছু ইনিশিয়েটিভ নিতে হবে যাতে কমসে কম ম্যানেজমেন্ট রিজার্ভের মধ্যে প্রজেক্টটা শেষ করতে পারে। না তো ইট ইজ অ্যাকচুয়ালি কি
মানে শুটিং অ্যাবভ দ্য ম্যানেজমেন্ট রিজার্ভ। ঠিক আছে, নতুন কন্টিনজেন্সি এটা- প্ল্যান অ্যাড করতে হবে। হ্যাঁ। তো দেখেন এটা বোধহয় আমি বোধহয় একটা প্রশ্ন এখানে আছে নাকি, হ্যাঁ, এই যে দ্য অ্যাবভ প্রজেক্ট ইজ পারফর্মিং ওভার বাজেট এন্ড বিহাইন্ড দ্য শিডিউল, তাই না? হুম, ঠিক আছে, এই ফিগার অনুযায়ী that's right. ওভার বাজেট এন্ড বিহাইন্ড দ্য শিডিউল। অলরাইট, সো এই হচ্ছে অবস্থা। নেক্সট আমরা যাচ্ছি। নেক্সটে আরেকটা ফর্মুলা আছে, টু কমপ্লিট পারফরম্যান্স ইনডেক্স। এটা হচ্ছে লাস্ট ফর্মুলা। ঠিক আছে, টু কমপ্লিট পারফরম্যান্স ইনডেক্স। এটা আসবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই formula মনে রাখা কঠিন। এটা আসতে পারে। হ্যাঁ, এই যে 13টা ফর্মুলা আছে, এটা কিন্তু মনে রাখা খুব টাফ না। ওই যে আমার ওটা বলা আছে, মানে প্রথমে সবসময় আর্ন ভ্যালু থাকে, সিরিয়ালি লিখবেন তাহলে ভুল হবে না। সিরিয়ালি প্রথমে 4টা লিখবেন, তারপরে কস্ট ভেরিয়েন্স, তারপরে কস্ট পারফরম্যান্স ইনডেক্স, তারপরে শিডিউল ভেরিয়েন্স, শিডিউল পারফরম্যান্স ইনডেক্স। কারণ এগুলো সবগুলোতে আর্ন ভ্যালু হচ্ছে একবার বিয়োগ হয় একবার ভাগ হয়, তাই না? হ্যাঁ, তারপরে ওটা শোনা। ইএসসি তো ইজি, বিএসসি ডিভাইডেড বাই সিপিআই। হ্যাঁ, তারপরে হচ্ছে কি, হ্যাঁ ভিএসসি তো ইজি, যে আপনি ভেরিয়েন্স যেটা বিএসসি থেকে ইএসসি থেকে বাদ দিবেন। আর ইএসসি যে 4টা ভেরিয়েন্স আছে ওইটা একটু বোধহয় মনে রাখতে হবে। হ্যাঁ, বাকি দুইটা ভেরিয়েন্সকে বটম আপটা দরকার নাই, কারণ বটম আপ তো বুঝতেই পারছেন অ্যাকচুয়াল কস্ট প্লাস নতুন ভাবে বটম আপ এস্টিমেট করতে হবে। Oh, sorry, madam. Good afternoon. So I was also. অরুণ ভাই সাউন্ডটা কমান। Oh, are you showing? মিউট করে দেন। Madam, I was in praying. Okay, okay. Yeah, this one, yeah. And one more thing, madam. সাউন্ড মিট করে রাখেন ভাই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে না? এখানে দেখেন আমরা যে ফর্মুলাতে আসলাম, টু কমপ্লিট পারফরম্যান্স ইনডেক্স, তার মানে এটা কিন্তু এটাও কি ফোরকাস্টিং টুল, মানে টু কমপ্লিট পারফরম্যান্স ইনডেক্স। আমরা এখন যে অবস্থায় আছি প্রজেক্টের, যদি আমরা শেষ করতে চাই তাহলে পারফরম্যান্স ইনডেক্সটা কেমন হওয়া দরকার? সিপিআই, মানে সিপিআই কিন্তু এটা না, সিপিআই শুধু 2 লাগানো আছে। মানে আমাদের সামনে আজকে তারিখ থেকে নেক্সট আমরা কি স্পিডে গেলে আমরা আসলে টার্গেট মিট করতে পারবো। টার্গেট মিট করতে পারবো বলতে যেটা আমি বুঝাচ্ছি, দেখেন এখানে দুইটা ফর্মুলা আছে। একটা হচ্ছে কি বিএসসি মাইনাস আর্ন ভ্যালু ডিভাইডেড বাই বিএসসি মাইনাস অ্যাকচুয়াল কস্ট। প্রথম ফর্মুলাটার মানে কি আসলে? আমি যদি এইভাবে লিখি, এই যে এখানে লেখা আছে, এখানে দেখেন ওয়ার্ক রিমেনিং বিএসসি মাইনাস আর্ন ভ্যালু মানে হচ্ছে কতটুকু কাজ বাকি আছে। বাজেট হচ্ছে এত টাকার কাজ করার কথা, অলরেডি 150 টাকার কাজ করে ফেলছি, তাহলে আমাদের কত বাকি আছে? আমাদের প্রজেক্টে 50 টাকা বাকি আছে, 50 টাকার ভ্যালু ক্রিয়েট বাকি আছে। আর আমাদের বাজেটের কি অবস্থা দেখেন, বিএসসি কত 200, অ্যাকচুয়াল কস্ট 120, তার মানে 80। তার মানে এটা ভাগ করলে কত হয়? 0.625 হয়। ঠিক আছে, তার মানে হচ্ছে এইটা আমরা এখন যে স্পিডে আছি, আমাদের স্পিড কত? 1.25 আমাদের সিপিআই। এখন যদি আমরা থার্ড ডে থেকে এরকম স্পিডে যাই 0.625, তাহলে আসলে আমাদের প্রজেক্টটা কি বাকি $200 কনজিউম হয়ে যাবে, তাই না? এই যে বিএসসি, তার মানে কি আমরা যদি এখন স্পিড কমায় দেই আমাদের পারফরম্যান্স, তাহলে কি হবে? তাহলে কিন্তু আমরা বাজেটের মধ্যে কমপ্লিট করতে পারবো। কারণ কি আমরা কিন্তু খারাপ করতেছি, নেক্সট 2 দিন আবার খুবই খারাপ করতেছি, মানে কি মাত্র 62 পয়সা বা 63 পয়সার পারফরম্যান্স দেখাচ্ছি। ফলে কি হয়ে যাবে? পুরো ডলারটা খরচ হয়ে যাবে কিন্তু বিএসসি যদি এরকম পারফরম্যান্স দেখায়। এখন বলেন ম্যানেজমেন্ট কি এটা অ্যাপ্রুভ করবে যে তুমি এর পরের দিন থেকে খারাপ পারফরম্যান্স করো? না, ম্যানেজমেন্ট বলবে যে তুমি যেরকম পারফরম্যান্স দেখাচ্ছ সেটাই তোমাকে করতে হবে। ঠিক আছে, তখন আসলে কি হবে দেখেন, এই ফর্মুলাটা খেয়াল করছেন? এটা যদি আমরা বের করি, উপরে তো 50 আছে, একই আছে কিন্তু রিমেনিং ওয়ার্ক ডিভাইডেড বাই রিমেনিং বাজেট। ম্যানেজমেন্ট কি বলবে যে তোমার যে নতুন ইএসসি $160 এটাতে তুমি করো। আচ্ছা, তখন কি হবে? তখন এটা কিন্তু আবার কত আসতেছে? ইএসসি থেকে এসি বাদ দিলে 160 থেকে ইয়া বাদ দিলে কত হয়? 40 হয়। এটা কিন্তু 1.25। ঠিক আছে, তার মানে ম্যানেজমেন্ট তখন কিন্তু আপনাকে বলবে না সরকারি প্রজেক্টের মতো। সরকারি প্রজেক্টে কিন্তু আবার টাকা বাঁচাইলে আবার মুশকিল আছে। ব্যাক দিতে হয় না?
টাকা বাঁচালে কিন্তু ওইটা কেন বাঁচালেন, কিভাবে বাঁচতো, এইটার আনসার দিতে দিতে আপনার লাইফ শেষ হয়ে যাবে। তার থেকে টাকা খরচ করা ভালো, এই জন্য ভাই হ্যাঁ। সবাই পকেটে ঢুকায়। দ্যাটস ওয়াই আসলে তার মানে কি, আমরা ম্যানেজমেন্ট প্রেসার দিবে যে তুমি যে নতুন ইএসসি দেখাইলো আমাকে 160 টাকা, সেটাতে তুমি পড়ে শেষ করো, ঠিক আছে? তখন কিন্তু আমাদের পারফরমেন্স দেখেন আগের স্টাইলে আছে। এখানে কিন্তু অনেক কিছু বোঝার আছে। একটা দেখেন, প্রথম কেসে আমরা কি দেখলাম 0.625, তাই না? এবং আমরা কি দেখলাম 50 হচ্ছে উপরে, নিচে হচ্ছে 80। তার মানে আমাদের দেখেন যত কাজ বাকি আছে তার চেয়ে অনেক টাকা আমাদের হাতে আছে। তার মানে আমরা আসলে প্ল্যানিংটা হয়তো ভালো করি নাই। এটা কিন্তু একটা অন্য ডিফারেন্ট অ্যাঙ্গেলে বলতেছে আপনাদেরকে। দ্যাট মিনস আমার প্রজেক্ট প্রায় শেষের দিকে, অথচ আমার টাকা কিন্তু স্টিল উই হ্যাভ লট অফ মানি ইন আওয়ার হ্যান্ড, ঠিক আছে? সো আসলে আমার কিন্তু প্ল্যানিং ঠিক হয় নাই। এটা কিন্তু আবার উল্টা ধরতে পারে আপনাকে। আবার এটাতে কি বুঝতেছি আমরা, এটাতে কিন্তু বুঝতেছি যে ডিফারেন্ট অ্যাঙ্গেলে বলতেছি আমি, যে আমাদের আসলে যত কাজ বাকি আছে সেই পরিমাণ টাকা আমাদের হাতে নাই, ঠিক আছে? এটা কিন্তু একটা অ্যাঙ্গেল হতে পারে, মানে অ্যাঙ্গেল অফ থিঙ্কিং, যে পরিমাণ কাজ বাকি আছে সেই পরিমাণ টাকা আসলে আমাদের হাতে নাই, ফলে আমাকে অনেক স্পিডে কাজ করতে হবে, আদারওয়াইজ আই ক্যানট মিট দ্য নিউ ইএসসি। হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল আর কি। তাহলে অনেকগুলো আসলে অ্যাঙ্গেল বলতেছে আমি। লাস্ট অ্যাঙ্গেল যেটা বলি সেটা হচ্ছে যে যদি নেগেটিভ সিনারিও হতো তাহলে বলতে কি হতো, নেগেটিভ সিনারিও হলে কিন্তু দেখতাম যে আমাদের ইএসসিটা $220 হয়তো আসতো বা $240 আসতো নেগেটিভ সিনারিওতে। তখন কি করতেন? তখন ম্যানেজমেন্ট কিন্তু বলতো না যে তুমি এইটাতে করো, তখন আবার ম্যানেজমেন্ট বলতো ইউ মাস্ট ফলো দিস, $200 করতে হবে তোমাকে। তার মানে $240 কখন আসতো? যখন আমাদের সিপিআই নিশ্চয়ই নেগেটিভ থাকতো, মানে স্মলার দ্যান 1 হতো, তখনই না এটা আসার কথা। রাইট, বুঝতেছেন? আমি একটু আসলে 3 নম্বর অ্যাঙ্গেলের কথা বলতেছি আর কি। যদি এরকম খারাপ সিনিয়র হয় তাহলে কিন্তু আপনার ইএসসিটা কিন্তু তখন বেশি হবে বিএসসি চেয়ে, মানে বাজেট আমাদের বেশি লাগবে। ম্যানেজমেন্ট যদি এরকম দেখে তাহলে বলবে যে এটা হবে না, তুমি এইটাতে করো, বিএসসি তে করো। তখন যদি আপনি এই ফর্মুলায় সবকিছু বসান তাহলে দেখবেন যে স্পিডটা কি 1 পয়েন্ট হাই থাকতে হবে, নাহলে তো আপনি বাজেটের মধ্যে শেষ করতে পারবেন না, ঠিক আছে? সো এই কয়েকটা অ্যাঙ্গেলের কথা বললাম আর কি। সো আপনাকে একটু বুঝতে হবে যে আসলে কি জিনিস বোঝাচ্ছে। 3টা অ্যাঙ্গেলের কথা বললাম, 3টাই আসলে ভেরিড রিজন হতে পারে টিসিপিআই বোঝার জন্য বা ইউজ করার জন্য। আচ্ছা, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে খুব সিম্পলি, টিসিপিআই ইকুয়াল টু 1.28, হোয়াট ডাজ ইট মিন? এরকম একটা প্রশ্ন দেখবেন বোধহয় রিতাতে আছে, কেউ এটা অ্যান্সার করতে পারবেন? কোন একটা প্রজেক্টে আপনি টিসিপিআই, হ্যাঁ টিসিপিআই পাইছেন হিসাব করে 1.28, হোয়াট ডাজ ইট মিন? এটা দিয়ে কি বোঝায়? টিসিপিআই 1.28, এটা এখন পজিটিভ 1.28। দেখেন এখানে মিনিংটা একটু ইন্টারেস্টিং। তার মানে ইউ হ্যাভ টু ওয়ার্ক অ্যাগ্রেসিভলি, তাই না? টু সিপিআই মানে আপনি এর সামনে আবার কিভাবে কাজ করবেন সেটা আপনার মান অনেক বেশি 1.25। তার মানে কি আপনাকে এখন $1 2.8 এর 1.2.8 এর পারফরম্যান্স ক্রিয়েট করতে হবে। দ্যাট মিন্স ইউ হ্যাভ টু ওয়ার্ক অ্যাগ্রেসিভলি যাতে আপনি এটা মিট করতে পারেন। আর যদি আমাদের ক্ষেত্রে যদি হতো, আমাদের টিসিপিআই কত ছিল এখানে? 0.625। তাহলে এটা কি মিন করে যে আমরা এর পরে 2 দিন যদি ঢিলা ঢালা চলি, ডাজন্ট ম্যাটার, বিকজ উই হ্যাভ লট অফ বাজেট ইন আওয়ার হ্যান্ড। 50 টাকার কাজ করতে হবে, অলরেডি 80 টাকা আমার হাতে আছে, বুঝতেছি? সো টিসিপিআই যদি এটা হয় 1 এর বেশি হয়, দ্যাট মিন্স ইউ হ্যাভ টু ওয়ার্ক অ্যাগ্রেসিভলি টু অ্যাচিভ দিস পারফরম্যান্স। আর যদি কম হয় দ্যাট মিন্স ইউ ক্যান ওয়ার্ক রিল্যাক্টেন্টলি। বুঝতে পারছি? ইম্পর্টেন্ট কনসেপ্ট, কিন্তু অনেক ইম্পর্টেন্ট কনসেপ্ট বলে ফেললাম আর কি। আপনারা কিছু প্রশ্ন সলভ করলে আরো একটু ইয়া হবে। আচ্ছা, আমাকে একটু মনে করে দিয়েন, আমার আমার ম্যাথের উপরে 2টা লেকচার আছে, শুধু ম্যাথের উপরে। হ্যাঁ, ওই 2টা আপনাদের সাথে শেয়ার করব। কারণ সব ধরনের ম্যাথগুলো আছে যেগুলো পরীক্ষা আসে, পুরো পিএম মধ্যে। ওটা একটু দেখে এক্সারসাইজ করলে আমার মনে হয় আর কোনো মিসিং হবে না কোনো কিছু। সো এই হচ্ছে আমাদের অবস্থা টিসিপিআই এর। এরপরে আমরা এখানে দেখেন টিসিপিআই বের করার অঙ্ক আছে ওই আগেরটার উপর বেস করে। এই অঙ্কটা আসলে এখানকার সিনের উপর বেস করে।
ঠিক আছে, তাহলে আমার মনে হয় আর কিছু নাই। এখানে আমরা যদি আইটিটিউটা একটু এখন মেলানোর চেষ্টা করি তাহলে আমার মনে হয় একটু বুঝতে পারবো আমরা। আইটিটিউটা আমি আসলে স্কিপ করছিলাম, বলছিলাম যে আর্ন ভ্যালু পড়ানোর পরে বলবো। এই যে এখানে দেখেন আমরা কি করতেছি, কন্ট্রোল করতেছি কস্ট, ভেরি ইম্পর্টেন্ট, কস্ট কন্ট্রোল করতে হবে অলওয়েজ। ঠিক আছে, সেটার জন্য আমাদের ইনপুট কি নিচ্ছি, ওয়ার্ক পারফরমেন্স ডেটা, তারপর হচ্ছে আমাদের কস্ট বেস লাইন নিচ্ছি, আমরা পারফরমেন্স বেস লাইন নিচ্ছি। ঠিক আছে, আর প্রজেক্ট ফান্ডিং রিকোয়ারমেন্টস তো মনে আছে না, যে টাইম ফেস্ট ভ্যালু অফ দ্য টোটাল বাজেট, তাই না, কোন সময় কত টাকা লাগবে। তো সেটা আমরা নিচ্ছি, কারণ যখন আমরা কন্ট্রোল করব তখন আসলে দেখবো যে এখন কত টাকা আমাদের খরচ হওয়ার কথা করতে হয়েছে। তো সেখানে আমরা দেখেন সব ভেরিয়েন্স অ্যানালাইসিস এর টুল আছে, আনভ্যালু অ্যানালাইসিস যেটা আমরা এতক্ষণ বললাম, তো সেটা দিয়ে আমরা ম্যাথমেটিক্যালি বের করতে পারি। এছাড়া আপনি এক্সেল বা বিভিন্ন কিছুতে আপনি ভেরিয়েন্স অ্যানালাইসিস করতে পারেন। হ্যাঁ, সেটা আপনি ট্রেন্ড অ্যানালাইসিস করতে পারেন। এই যে আমাদের এস কার্ভ যেটা করতেছিলাম, যে আমরা দেখছি না আনভ্যালু দিয়েও ট্রেন্ড দেখা যায়, যে আমরা একটা ট্রেন্ড দেখলাম না যেটা ম্যানেজমেন্ট রিজার্ভেও হচ্ছে না, সো আপনি ট্রেন্ড অ্যানালাইসিস করতে পারেন। তারপর রিজার্ভ অ্যানালাইসিস, মনে আছে রিজার্ভ, আননোন এবং নোন সিচুয়েশন। সো কন্টেন্টস রিজার্ভ, ম্যানেজমেন্ট রিজার্ভ আসলে এনাফ আছে নাকি আরো এক্সট্রা লাগবে। যেমন আমাদের ওই সিনারিওতে কিন্তু দেখতেছিলাম যে এক্সট্রা আমাদের রিজার্ভ লাগবে, কারণ ম্যানেজমেন্ট রিজার্ভে হচ্ছে না। সো সেই রিজার্ভটা এই কন্ট্রোলে এসে দেখতে হবে যে রিজার্ভটা যেটা আমরা রেখেছিলাম প্রজেক্টে, সেই রিজার্ভটা কি এখনো ঠিক আছে কিনা, নাকি আরো এক্সট্রা লাগবে। আবার উল্টাও হতে পারে যে আপনি কিছু কিছু কাজের মধ্যে রিজার্ভ রাখছিলেন, দেখা গেল ওই টাকাটা লাগে নাই, তাহলে ইউ ক্যান রিলিজ দ্যাট মানি। ঠিক আছে, সো এটাকে বলা হচ্ছে রিজার্ভ অ্যানালাইসিস, whether you need more reserve money or you can release some money. ঠিক আছে, যদি মোর লাগে তাহলে কি হবে, চেঞ্জ রিকোয়েস্ট অবভিয়াস না, আপনাকে চেঞ্জ কন্ট্রোল বোর্ডের পারমিশন নিয়ে ইউ হ্যাভ টু গেট এক্সট্রা মানি ফর কন্টিনজেন্সি রিজার্ভ অর ম্যানেজমেন্ট রিজার্ভ। আচ্ছা, এরপরে কি যে 2CPI যেটা দেখলাম, ঠিক আছে, হ্যাঁ 2CPI কিন্তু অনেকগুলো অপশনস বললাম আমি, সেটা এই যে খুবই ইম্পর্টেন্ট। এখানে আসলে আপনি ফোরকাস্ট করতে পারেন যে আসলে কি করতে হবে আপনাকে। যদি 2CPI বেশি হয় তাহলে আপনাকে অ্যাগ্রেসিভলি কাজ করতে হবে, যদি কম হয় দেন ইউ ক্যান মুভ মেবি রিল্যাক্টেন্টলি, যদি আপনি কেউ এই সুযোগটা দিবে না আসলে। ঠিক আছে, আর সফটওয়্যার ইউজ করলে তো, সফটওয়্যার যদি ইউজ করেন যেমন মাইক্রোসফট প্রজেক্ট ইউজ করলে আর্ন ভ্যালুর সমস্ত যে আমরা ফর্মুলাগুলো দেখালাম এটা অটোমেটিক্যালি ক্যালকুলেট করে ফেলে সে প্রতিটা টাস্কের এগেইনস্টে এবং টোটাল প্রজেক্টের এগেইনস্টে। ঠিক আছে, এরপরে আমরা কি পাচ্ছি, যে কস্ট ফোরকাস্ট পাচ্ছি না, যে আর্ন ভ্যালু থেকে কিন্তু কস্ট ফোরকাস্ট পাচ্ছিলাম আমরা, যার কত টাকা লাগবে। ইএসসি যেমন কস্ট ফোরকাস্ট, তারপরে ইটিসি কস্ট ফোরকাস্ট, ভিএসসি ভেরিয়েন্স, ভিএসসি টা এখানেও ইউজ হতে পারে ভেরিয়েন্স অ্যানালাইসিসে, আবার এখানে আপনি ফোরকাস্টিং এ বের করতে পারেন। ভিএসসি যদি পজিটিভ হয় তাহলে টাকা বেঁচে যাবে, যদি নেগেটিভ হয় দ্যাট মিন্স ইউ নিড মোর মানি। ঠিক আছে, সো যদি কস্ট রিলেটেড বা কস্ট বেস লাইন রিলেটেড কোনো চেঞ্জ রাখে তাহলে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ফর চেঞ্জ রিকোয়েস্ট। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের কস্ট চ্যাপ্টার শেষ করলাম আর কি আমরা। সো এখন আমরা একটা ব্রেক নিচ্ছি, ঠিক আছে, 10 মিনিটস, তারপরে আমরা কোয়ালিটি চ্যাপ্টারে যাব। ঠিক আছে ভাই, তাহলে ওই আপনার ম্যাথের ওই দুটো ক্লাস একটু কাইন্ডলি যদি একটু শেয়ার করে দিতেন। হ্যাঁ, আমি দিয়ে দেবো, আমি যদি ভুলে যাই জাস্ট হোয়াটসঅ্যাপে একটা নক করে দিন। ওকে, পারফেক্ট। আচ্ছা, এখন আমরা শুরু করব হচ্ছে কোয়ালিটি চ্যাপ্টার। হ্যাঁ, কোয়ালিটি ম্যানেজমেন্ট 8 নম্বর চ্যাপ্টার পিএমবকের। এই চ্যাপ্টারটা মানে পরীক্ষায় যে 2-3টা চ্যাপ্টার থেকে খুব বেশি প্রশ্ন আসে শোনা যায় আর কি, তার মধ্যে একটা হচ্ছে এটা কোয়ালিটি চ্যাপ্টার। মনে হবে যে আপনি পরীক্ষায় অনেক প্রশ্ন পাচ্ছেন এবং প্রচুর প্রশ্ন আসবে কোয়ালিটি থেকে, কোয়ালিটি ম্যানেজমেন্ট। সো আমরা দেখেন এই যে এটা আসলে আমাদের লাস্ট টেকনিক্যাল, আমি বলবো টেকনিক্যাল আসলে অধ্যায় পিএমবকের। আমাদের যদি খেয়াল থাকে যে আমরা আয়রন ট্রায়াঙ্গেল বলছিলাম স্কোপ, টাইম অথবা শিডিউল এবং হচ্ছে কস্ট, আর মাঝখানে বলছিলাম কোয়ালিটি। সো আমরা স্কোপটা কোথায় পড়লাম, 5 নম্বর চ্যাপ্টারে, টাইম পড়লাম 6-এ, আর কস্ট পড়লাম 7-এ। এখন আমরা কোয়ালিটি 8 নম্বর চ্যাপ্টারে আসলাম এবং দিস ইজ দ্য আসলে মানে টেকনিক্যাল 3টা চ্যাপ্টারের শেষ চ্যাপ্টার এটা। সো কোয়ালিটি কিন্তু আমরা কোয়ালিটি প্রজেক্টে কি কি দিতে হবে, কোয়ালিটি কি কি শেয়ার করতে হবে, সেটা কিন্তু আমরা অলরেডি কোয়ালিটি রিকোয়ারমেন্টস এইটা হিসাবে কিন্তু আমরা
দুই জায়গায় কালেক্ট করছি। একটা হচ্ছে যখন আমরা কালেক্ট রিকোয়ারমেন্ট করছি, আর একটা যখন আমরা স্টেক হোল্ডারদের সাথে কথা বলছি, স্টেক হোল্ডার রেজিস্টার, তারপর স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, ওই সমস্ত জায়গায় আসলে আমরা কোয়ালিটি রিকোয়ারমেন্ট আইডেন্টিফাই করার চেষ্টা করছি। অ্যাট দ্য সেম টাইম আপনাকে প্রোডাক্ট অ্যানালাইসিস করে যে ধরনের প্রোডাক্ট তৈরি করবেন সেটার উপর অ্যানালাইসিস করে আপনাকে যে সমস্ত কোয়ালিটি ক্রাইটেরিয়া মিট করতে হবে এই প্রজেক্টে সেটা কিন্তু আইডেন্টিফাই করে ফেলতে হবে। ঠিক আছে? সো আমরা এখানে তিনটা প্রসেস দেখবো, একটা হচ্ছে প্ল্যান কোয়ালিটি, একটা হচ্ছে ম্যানেজ কোয়ালিটি, একটা হচ্ছে কন্ট্রোল কোয়ালিটি। সো আর এখানে অনেক টুলস দেখবো কোয়ালিটি রিলেটেড, ডিফারেন্ট কাইন্ড অফ ইন্ডাস্ট্রি রিলেটেড টুল যেগুলো এখন ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, হ্যাঁ, পপুলারলি। যেমন আমরা লিনের কথা বলবো, লিন সিক্স সিগমার কথা বলবো, তারপরে কাইজেনের কথা বলবো, যেগুলো হয়তো আমরা ইন্ডাস্ট্রিতে খুব শুনি কথাগুলো। সো সেই জিনিসগুলার আমরা দেখবো। আবার যারা আসলে কোয়ালিটি গুরু আছেন তাদের কিছু শুনবো, তারা আসলে কি বলছেন কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য। যদি পরীক্ষায় সেগুলো খুব ইম্পর্টেন্ট না, পরীক্ষায় আসলে ইম্পর্টেন্ট হচ্ছে এই তিনটা প্রসেসকে ক্লিয়ারলি বোঝা, হ্যাঁ, এবং তিনটা দিয়ে আসলে কি বোঝায়, ঠিক আছে, সেটা। আমি এই তিনটা আসলে একটা ইয়া দিয়ে বুঝাবো, সেটা একটু সামনে যাই। আগে আমি একটু কোয়ালিটির কনসেপ্ট গুলো দেখি কোয়ালিটির। আচ্ছা, কোয়ালিটি তাহলে আমরা এখানে চলে আসছি। এরপরে রিসার্চ চ্যাপ্টার, এরপর রিস্ক এবং প্রকিউরমেন্ট, এই মেইনলি তিনটা চ্যাপ্টার বাকি আছে আমাদের। আর ইন্টিগ্রেশনটা আমরা লাস্ট ক্লাসে করব। সো পেজ সংখ্যা কিন্তু 36, মানে বেশ ছোট বই, মানে ছোট অধ্যায়, এবং মাত্র 3টা প্রসেস। হ্যাঁ, সবচেয়ে কম প্রসেস এখানে, কিন্তু দেখবেন যে বেশ বড় চ্যাপ্টারটা, বেশ বড়, মানে অনেক জিনিস এখানে। সো তাইলে কোয়ালিটি চ্যাপ্টার আমরা বুঝতে পারলাম না যে আমাদের প্রজেক্টে যে প্রোডাক্ট তৈরি করতেছি বা সার্ভিস দিচ্ছি সেটার কোয়ালিটি এনশিওর করার জন্য আমাদের কি কি কোয়ালিটি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে সেটা আইডেন্টিফাই করা, এবং সেটা দেওয়ার জন্য আমাদের কি কি অ্যাক্টিভিটি করতে হবে, কি কি অডিট করতে হবে, ইন্সপেকশন করতে হবে, কমপ্লায়েন্স করতে হবে, সেগুলোকে এনশিওর করা। সেটা হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট চ্যাপ্টারের উদ্দেশ্য। আচ্ছা, এখন কোয়ালিটি চ্যাপ্টারে দেখেন 3টা প্রসেস। প্ল্যান কোয়ালিটি, হ্যাঁ, এখানে আসলে আমরা একদম সব প্ল্যানিং করে ফেলবো। আমরা যে কোয়ালিটি রিকোয়ারমেন্টগুলো আইডেন্টিফাই করছি সেটা দেওয়ার জন্য আমরা কি কি কোয়ালিটি মেজার্স নেব সেটার প্ল্যান আমরা প্ল্যান কোয়ালিটি ম্যানেজমেন্টে করব। ঠিক আছে? সবাই শুনতেছেন তো না? জি। হ্যাঁ, এখানে খুবই ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করবো আমি আর কি। তো এটা হচ্ছে প্ল্যান কোয়ালিটি, মানে আমি যে সমস্ত কোয়ালিটি রিকোয়ারমেন্ট আইডেন্টিফাই করছি প্রজেক্টে এবং প্রোডাক্টে দেওয়া লাগবে সেটা কিভাবে দেব সেটা প্ল্যান করা। ধরো এটা গভর্নমেন্টের পারমিশন লাগবে, পরিবেশ অধিদপ্তরের, তারপরে সিটি কর্পোরেশনের, তারপরে হচ্ছে রাজুকের। সো তাদের যে সমস্ত ডকুমেন্টেশন আছে, রিকোয়ারমেন্ট আছে, সেগুলো অবশ্যই ফুলফিল করতে হবে। তো সেটা কিন্তু প্ল্যান কোয়ালিটি ম্যানেজমেন্টে করতে হবে। কোন টিম করবে, কখন করবে, কি কি টেমপ্লেট আছে ওদের, হ্যাঁ, সব। সো কোনো কিছু কিন্তু বাদ যাওয়া যাবে না প্ল্যান কোয়ালিটির ইয়া থেকে। আচ্ছা, এখন প্ল্যান করে ফেললাম, এরপরে ম্যানেজ কোয়ালিটিতে এসে কি করব, ওটা এক্সিকিউট করবো, হ্যাঁ, এক্সিকিউশন। আমরা যেটা প্ল্যান করছি, যেসব কাজ করতে চাইছি আমরা কোয়ালিটি এনশিওর করার জন্য, সেটা আমরা কি করব, এক্সিকিউশন করব। আচ্ছা, এক্সিকিউশন করার পরে প্রসেস হচ্ছে মনিটরিং কন্ট্রোলে কন্ট্রোল কোয়ালিটি। ঠিক আছে, কন্ট্রোল কোয়ালিটি তার মানে আমরা যে এক্সিকিউট করে প্ল্যান অনুযায়ী এক্সিকিউট করে ডেলিভারেবল তৈরি করলাম, সেই ডেলিভারেবল গুলা ঠিক আছে কিনা। ঠিক আছে, এখানে খুব মনে রাখেন, মানে ডেলিভারেবল, কন্ট্রোল কোয়ালিটি কাজ করে কি নিয়ে, ডেলিভারেবল নিয়ে, যে আউটপুটটা তৈরি হয়েছে। ঠিক আছে, আর ম্যানেজ কোয়ালিটি কি নিয়ে কাজ করে, আমরা কোয়ালিটি এনশিওর করার জন্য যে সমস্ত প্রসেস, প্রসিডিউর, হ্যাঁ, এবং গাইডলাইন ফলো করতে বলছি সেইটা ফলো করছে কিনা। তার মানে ইট অ্যাকচুয়ালি ডিলস উইথ দ্য প্রসেসেস, হ্যাঁ, অল রিলেটেড প্রসেসেস এক্সিকিউট হচ্ছে কিনা এইটা এনশিওর করার দায়িত্ব হচ্ছে ম্যানেজ কোয়ালিটি অ্যাজ পার দ্য প্ল্যান। আর এক্সিকিউশনে যে আমরা ডেলিভারেবল তৈরি করব, সেই ডেলিভারেবলটা টেস্টিং করে আমরা দেখবো এটা কন্ট্রোল কোয়ালিটি মানে কি আসলে, হ্যাঁ, মানে হচ্ছে কোয়ালিটি টেস্টিং করা, যেটা আমরা সফটওয়্যার ফার্মে বলি কিউএ টিম, আইটিতে বলি কিউএ টিম, যাদের কাজ হচ্ছে টেস্টিং করে দেখা যাতে কোনো বাগ না থাকে, কোনো এরর না থাকে, যেটা কাস্টমার হাতে গিয়ে পৌঁছে ফেইলিউর ক্রিয়েট করতে পারে। সো কন্ট্রোল কোয়ালিটি ইজ ডিলিং উইথ ডেলিভারেবলস, ম্যানেজ কোয়ালিটি মানে ব্রড আকারে আমি বলতেছি, ম্যানেজ কোয়ালিটি ইজ ডিলিং উইথ প্রসেস, আর প্ল্যান কোয়ালিটি ইজ ডিলিং উইথ আমরা কি কি প্রসেস, procedure, guideline follow করব to ensure the quality requirements of the project that we will plan here. So আমি এইটাকে যদি একটা সিলিন্ডার দিয়ে ড্র করি,
তাহলে আপনাদের একটু মনে রাখতে সুবিধা হবে। এই যে একটা সিলিন্ডার ড্র করছি আমি, এই সিলিন্ডারের শুরু হচ্ছে এরকম, আর এখানে হচ্ছে আমি দিচ্ছি এরকম দিচ্ছি। হ্যাঁ, তো এখানে কি হচ্ছে, আমরা কাজ করতেছি, ডেলিভারেবল তৈরি হচ্ছে, হ্যাঁ, এবং ফাইনালি ডেলিভারেবল এখানে বের হয়ে আসতেছে। সো প্ল্যান কোয়ালিটি হচ্ছে এইখানে কাজ করবে বিফোর স্টার্টিং এনিথিং। ঠিক আছে, স্টার্টিং ডেভেলপমেন্ট ইউ শুড প্ল্যান যে কিভাবে আপনি কোয়ালিটি এনশিওর করবেন। ঠিক আছে, এই কোয়ালিটি শুধু প্রোডাক্টের কোয়ালিটি না, প্রসেসেরও কোয়ালিটি, পিপুলেরও কোয়ালিটি, পিপুল, প্রসেস, প্রোডাক্ট। কোয়ালিটি বলতে কিন্তু আমরা 3টা পি বুঝি। হ্যাঁ, পিপুলের কোয়ালিটি, প্রসেসের কোয়ালিটি এবং যে প্রোডাক্ট বানাচ্ছেন সেটার কোয়ালিটি। এই যে কোয়ালিটি রিকোয়ারমেন্ট গুলো আছে সেটা আসলে আপনি প্ল্যান করবেন এখানে। তো আগে যদি আমরা প্ল্যান করি তাহলে কি করতেছি আসলে, উই আর ট্রাইং টু প্রিভেন্ট। কোয়ালিটির কিন্তু সবচেয়ে বড় মুদ্রা কথা হচ্ছে কি, যে যত প্রিভেন্ট করবেন তত কি বেটার। আর এইখানে ডেলিভারেবল তৈরি হওয়ার পর যদি কাজ করেন তাহলে কি হবে, কস্টিং অনেক বেশি হয়ে যাবে না, অনেক কস্ট বেশি হয়ে যাবে। সো ইউ হ্যাভ টু ট্রাই হেয়ার যত বেশি প্রিভেন্ট করা যায় সিলিন্ডারের আগেই। এখানে হচ্ছে ম্যানেজ কোয়ালিটি, এমকিউ। এই যে এখন আপনি কাজ করতেছেন, আপনি দেখেন যে সব প্রসেস গাইডলাইন সবকিছু আপনি ফলো করছেন কিনা, ঠিক আছে, সব ফলো হচ্ছে কিনা, এটা হচ্ছে ম্যানেজ কোয়ালিটি। হ্যাঁ, ইট ইজ এনশিওরিং অল দ্য প্রসেস অফ টু ক্রিয়েটিং দ্য ডেলিভারেবলস। আর লাস্টলি হচ্ছে কি, এটা কন্ট্রোল কোয়ালিটি। যখন ডেলিভারেবল তৈরি হয়ে গেলে এখন আপনি টেস্টিং করে দেখেন যে হ্যাঁ এটা সমস্ত কোয়ালিটি রিকোয়ারমেন্ট মিট করছে কিনা। যদি না হয় তাহলে কি করতে হবে, আপনাকে একটু আবার প্রসেসের ভিতর দিয়ে আসতে হবে, এসে আবার এটাকে ঠিক করতে হবে। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের প্ল্যান কোয়ালিটি, ম্যানেজ কোয়ালিটি এবং কন্ট্রোল কোয়ালিটির মধ্যে রিলেশনটা। বুঝতে পারছি? এখন দেখেন আমি যদি এখানে একটা ট্রায়াঙ্গল আঁকি এবং এটাকে 3 ভাগে ভাগ করি, দেখেন আপনারা সবাই এগ্রি করেন কিনা। এই যে এখানে এটাতে লিখলাম আমি প্রিভেন্ট, এটা হচ্ছে প্রিভেন্ট। ঠিক আছে, আর এটাতে লিখলাম হচ্ছে অ্যাপ্রেজাল, আর লাস্টে লিখলাম হচ্ছে ফেইলুর। এটা একটু পরে আরো একটু মিনিংফুল লাগবে। মানে প্রিভেন্ট যদি আমরা করি তাহলে কস্ট কি সবচেয়ে কম লাগবে, তাই না, যদি আগে প্রিভেন্ট করতে পারি। অ্যাপ্রেজাল মানে কি, অ্যাপ্রেজাল মানে হচ্ছে এই যে ম্যানেজ করা, টেস্ট করা, ঠিক আছে, তারপরে মানে প্রসেসগুলো ঠিক আছে কিনা সেটা ইমপ্লিমেন্ট করা, সেটা হচ্ছে অ্যাপ্রেজাল করা। টেস্টিং করা, ইন্সপেক্ট করা, সেগুলো হচ্ছে অ্যাপ্রেজাল। তো অ্যাপ্রেজাল স্টেজে এসে যদি আপনি ভুল কারেক্ট করার চেষ্টা করেন তাহলে কিন্তু কষ্ট আরো বেড়ে গেল। আর এরপরেও যদি অ্যাপ্রেজালেও যদি ভুল টুল ধরা না পড়ে, দেন হোয়াট উইল হ্যাপেন, ফেইলুর ঘটবে, তাই না? এই ফেইলুর যখন হবে মানে প্রোডাক্টের মধ্যে ডিফেক্ট আছে বা কাস্টমারকে দিয়ে দিচ্ছেন, কাস্টমার ডিফেক্ট পাইছে, এই ফেইলুরকে আবার 2 ভাগে ভাগ করা যায়, ইন্টারনাল ফেইলুর, এক্সটার্নাল ফেইলুর, সেটা আমি পরে আসবো। সো যখন ফেইলুর হয়ে যাবে, ডিফেক্ট হবে, তখন কিন্তু কস্ট কি আরো বেশি। ঠিক আছে, সো দেখেন কোয়ালিটি ম্যানেজমেন্ট চ্যাপ্টারের মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিভাবে আসলে করতে পারি, হ্যাঁ, প্রিভেন্টিভটা আমরা বাড়াতে পারি। যেটা করবো কিসে দিয়ে, প্ল্যান কোয়ালিটি থ্রুতে। যত হবে তত খরচ আমাদের কমে যাবে, আর যত আমরা ফেল করব তত আমাদের কস্ট কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, সো দিস ইজ এ ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটাই ট্রায়াঙ্গেলটা নিয়ে আমি সামনে আরো ডিটেইল বলবো। ঠিক আছে, আচ্ছা, এইটা এখন আসলে বোঝার দরকার নাই যে প্ল্যান কোয়ালিটি, ম্যানেজ কোয়ালিটি এর মধ্যে রিলেশনটা কি। এমনি তো আমরা কিন্তু এই যে এই প্রসেসটা কন্ট্রোল কোয়ালিটি থ্রুতে কিন্তু সব ডেলিভারেবল কি হয়, ভেরিফাই হয় যে ঠিক আছে কিনা, হ্যাঁ, কোয়ালিটি টেস্টিং করা হয়। তো আসলে ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের আমরা ডাইরেক্ট এন্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক নামে একটা প্রসেস আছে, সেটাতে ডেলিভারেবল তৈরি হয়। এই যে ডেলিভারেবল তৈরি হয় সেটা আসলে কন্ট্রোল কোয়ালিটি টেস্টিং করে ভেরিফাইড হয়। এটা আমি একবার দেখেছিলাম, তাই না? ভেরিফাইড হওয়ার পরে সেটা কাস্টমারের কাছে যায়, কাস্টমার ভ্যালিডেট স্কোপ করে, ওই যে স্কোপ চ্যাপ্টারে। ঠিক আছে, ভ্যালিডেট করলে কাস্টমার তখন ওটা কি বলে, ভ্যালিডেটেড স্কোপ। সেই ভ্যালিডেটেড স্কোপ আমরা ফাইনালি ডেলিভারি দেব।
আর কন্ট্রোল কোয়ালিটি যদি ফেল করে তাহলে আমি যে একটু আগে দেখালাম সিলিন্ডারে আবার সামনে চলে আসতে হবে ম্যানেজ কোয়ালিটিতে, আবার প্রসেসে দিতে হবে। ঠিক আছে? আর প্ল্যান কোয়ালিটি ম্যানেজমেন্ট যেটা আমরা এনশিওর করব সেটা আসলে সেটা ফলো করে ম্যানেজ কোয়ালিটি এক্সিকিউশনটা হবে। সেই হচ্ছে মোটামুটি একটা রিলেশনশিপ যেটা এখানে দেখানো হয়েছে। আচ্ছা, এখন এটা বাদ দেন, দুইটা কিছু টার্ম আছে এখানে শুরুতে, কোয়ালিটি চ্যাপ্টার শুরুতে দেখবেন অনেকগুলো টার্মিনোলজি নিয়ে পিএমবক কথা বলছে। আমি এখন সেই টার্মিনোলজি নিয়ে একটু কথা বলতেছি। একটা হচ্ছে কোয়ালিটি, একটা হচ্ছে গ্রেড। দুইটা ডেফিনেশন কিন্তু পিএমবক আলাদা আছে। হ্যাঁ, অনেক সময় আমরা কিন্তু একে অর্থে ইউজ করি গ্রেড। ঠিক আছে, পরীক্ষায় ভালো গ্রেড মানে কি সে কোয়ালিটি স্টুডেন্ট নাকি, বা এরকম হয় আমাদের। কিন্তু দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ডেফিনেশনটা একটু দেখেন, তারপরে আমি আসলে একটা এক্সাম্পল দেবো। কোয়ালিটির ডেফিনেশনটা খুবই চমৎকার। কোয়ালিটি ইজ দ্য ডিগ্রি টু হুইচ এ সেট অফ ইনহারেন্ট ক্যারেক্টারিস্টিক্স ফুলফিল রিকোয়ারমেন্টস। ঠিক আছে, কনফর্মেন্স টু রিকোয়ারমেন্টস, এটা কিন্তু কোয়ালিটির একটা মেজর কথা, যে আপনার স্টেক হোল্ডার বা কাস্টমার স্যাটিসফ্যাকশন কিন্তু কোয়ালিটির এখন মেইন ফ্যাক্টর, তাই না? কাস্টমার স্যাটিসফাই হচ্ছে কিনা। আপনি বিরাট কাজ করলেন, অনেক ভালো কাজ করলেন, কিন্তু কাস্টমার ইজ ডিসস্যাটিসফাইড, তাহলে কিন্তু হলো না। হ্যাঁ, আর কাস্টমার কখন ডিসস্যাটিসফাইড হয়? যখন তার আসলে রিকোয়ারমেন্ট ফুলফিল হয় না। সো কোয়ালিটির একদম শুরুর কথা হচ্ছে যে কাস্টমার যেটা চাইছে সেটা কনফার্ম করা, কনফার্মেন্স টু রিকোয়ারমেন্টস। ওইটাই যদি মিট না করেন, বাকি হাবিজাবি অনেক কিছু দিলেন, হ্যাঁ, দ্যাট উইল নট প্লিজ ইউর কাস্টমার। ঠিক আছে, এটা কিন্তু সবসময়, তাই না, সবসময় কিন্তু ইম্পর্টেন্ট। মানে আমি এক্সাম্পল দিই যে আমরা ধরেন টেইলরের কাছে যাই না দোকানে, টেইলরের কাছে গিয়ে আপনার পরিচিত টেইলর, আপনি বললেন যে এই কাগজ ইয়াটা কিনছি, তুমি আমার একটা শার্ট বানিয়ে দাও। হ্যাঁ, তা আপনি পরের সপ্তাহে গেলেন, সে শার্টের মাপটা নিল। পরের সপ্তাহে যখন গেলেন তখন সে বলতেছে যে স্যার আপনার তো কাপড়টা খুব ভালো ছিল এবং আমার কাছে মনে হচ্ছে এটা দিয়ে ফুতুও বানাইলে ভালো হবে, এই জন্য আমি এটা দিয়ে ফুতুও বানাই ফেলছি। তা আপনার যতই পরিচিত হোক আর যতই কিছু হোক, আপনার মেজাজ কি হবে? হ্যাঁ, কারণ কি, সে আসলে কনফার্মেন্স টু রিকোয়ারমেন্টস বাদ দিয়ে সে অন্য কাজে লিপ্ত হয়েছে, অন্য কাজ করছে। আমার তো দরকার প্রথমে কনফার্মেন্স টু রিকোয়ারমেন্টস, দেন অন্য কিছু। সো এইটা হচ্ছে কোয়ালিটি। হ্যাঁ, কোয়ালিটি ডেফিনেশন হচ্ছে ইজ দ্য ডিগ্রি টু হুইচ এ সেট অফ ইনহারেন্ট ক্যারেক্টারিস্টিক্স ফুলফিল রিকোয়ারমেন্টস। ইনহারেন্ট কিন্তু দেখেন, আমরা যে ব্র্যান্ডের কাপড় চোপড় কিনি বা কিছু কিনি, কেন আমরা ধরেই নেই যে কোয়ালিটি ইজ ইনহারেন্ট, অলরেডি ইন্ট্রিনসিক, এর ভিতরে আছে। ঠিক না? আইফোন এত টাকা দিয়ে কেন কেনে মানুষ? ম্যাক কেন কেনে? ডাবল দাম, তাই না? সবকিছু হচ্ছে ডাবল ট্রিপল দাম, তাও পিপল আর হ্যাপি যারা এটা ইউজ করতেছে। কারণ কি, দে নোজ যে এর মতো কোয়ালিটি প্রোডাক্ট আর নাই গ্লোবালি। ঠিক আছে, ইনহারেন্ট ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, এবং এটা আমরা কিভাবে বের করি? যে প্রজেক্ট স্কোপ, প্রোডাক্ট স্কোপ এবং ইমপ্লাইড নিডস, সবকিছু কিন্তু কাস্টমার বলতে পারে না, ইমপ্লাইড হয় অনেক সময়, তাই না? ইমপ্লিসিট থাকে, সেটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে। গ্রেড মানে কি? গ্রেড ইজ এ ক্যাটাগরি অ্যাসাইড টু প্রোডাক্টস অর সার্ভিসেস হ্যাভিং দ্য সেম ফাংশনাল ইউজ বাট ডিফারেন্ট টেকনিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। যেমন দেখেন, আমি যে ধরেন এমিরাত বিমানে যাচ্ছি, হ্যাঁ, সো আমরা জানি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য কি কোয়ালিটি সার্ভিস, তাই না? এখন আপনি এই বিমানে যাচ্ছেন, আপনারা জানি যে আমরা এমিরেট হচ্ছে ওয়ান অফ দ্য মানে বেস্ট সার্ভিস। হ্যাঁ, সো কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কনসিডারেশন নাই। কিন্তু ধরেন আমি চাচ্ছি যে আমার তো টাকা কম, আমি আসলে বিজনেস ক্লাসে যাব না, যেতে পারবো না, আমি যাবো ইকোনমিক ক্লাসে। সো আপনি কিন্তু কোয়ালিটি ইজ ওকে, কিন্তু আপনি আসলে ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক নিচ্ছেন টেকনিক্যাল ক্যারেক্টারিস্টিক, যে আপনি আসলে বিজনেস ক্লাসে গেলে হয়তো ডিফারেন্ট বেনিফিট আছে, সেটা একটু কম পাচ্ছেন আপনি, কিন্তু ওভারঅল কোয়ালিটি ইজ দ্যার ইজ নো কনসিডারেশন অ্যাবাউট দ্যাট, নো কম্প্রোমাইজ অ্যাবাউট দ্যাট, রাইট? মানে ওভারঅল এমিরেটের কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না। আপনি এখানে যান আর বিজনেস ক্লাসে যান, বিজনেস ক্লাসে হয়তো একটু খাবার দাবার ভালো পাবেন, একটু মানে বসতে পারবেন আরামসে, আলাদা টয়লেট আছে, এরকম কিছু হতে পারবেন, একটু পার্সোনালাইজেশন পাবেন। কিন্তু এটা না যে আপনার এখানে আসলে আপনাকে লোকাল বাসের ইয়া করবে, সার্ভিস দিবে, আর এখানে ইয়ার সার্ভিস দিবে। সো ওভারঅল কিন্তু কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না, কিন্তু বেজ অন ইয়োর অ্যাফোর্ডেবিলিটি আপনি আসলে ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক বা ক্লাস অফ সার্ভিস চয়েস করছেন। বুঝতে পারছি? সেটাকে বলা হয় গ্রেড। সেই জন্য আমরা নাম দিচ্ছি বিজনেস ক্লাস আর বলতেছি ইকোনমিক ক্লাস, মানে উই আর ক্লাসিফাইং বেজ অন সাম টেকনিক্যাল ক্যারেক্টারিস্টিক, বাট কোয়ালিটিতে কিন্তু কোনো গ্যাপ দেওয়া যাবে না। এই জন্য লাস্টের কথাটা দেখেন, লো কোয়ালিটি ইজ অলওয়েজ এ প্রবলেম, লো গ্রেড মে নট বি, দ্যাট ক্যান বি মাই চয়েস।
ঠিক আছে? সো এই দুইটার হুম। কোয়ালিটি এবং গ্রেডের মধ্যে পার্থক্য আর কি। আর খুব গুরুত্বপূর্ণ না, আমি অনেক সময় নিলাম, খুব গুরুত্বপূর্ণ না, পরীক্ষা হয়তো কখনই আসবে না, জাস্ট আমাদের জানার জন্য। তবে এই লাস্টের কথাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমার মনে হয় পুরো বক্তব্য যা দিলাম তার চেয়ে এই কথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপরে আসেন, এই টার্মগুলো দেখবেন যে কোয়ালিটি চ্যাপ্টার আছে, আমাদের একটু আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হওয়া দরকার, কারণ কোয়ালিটিতে আসলে আমরা অ্যাকুরেসি, প্রিসিশন এগুলো বারবার ইউজ করা হবে টার্মগুলো। হ্যাঁ, সো কি বলতেছে এখানে, যে অ্যাকুরেসি এবং প্রিসিশনের মধ্যে আমরা দেখা যাবে এই ওয়ার্ডগুলোর মিনিং হয়তো আলাদা করতে পারি না, মনে হয় যে একই জিনিস, অ্যাকুরেসি, প্রিসিশন। এখানে একটু খেয়াল করেন, দুইটা চারটা ফিগার দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এটা কি লো অ্যাকুরেসি, হাই প্রিসিশন, ডাটাগুলো খুব ক্লোজ আছে, কিন্তু আমার টার্গেট কি বুলসাই, বুলসাই কিন্তু ধারে কাছেই নাই। সো আমার অ্যাকুরেসি হচ্ছে বুলসাইটা, আর যে ডাটাগুলো দিয়ে আমি কি করতেছি, অ্যানালাইসিস করতেছি, সেটা আসলে নিজেরা খুব ক্লোজ ডাটা, কিন্তু আসলে আলটিমেটলি টার্গেট থেকে অনেক দূরে। সো এটা কি লো অ্যাকুরেসি, হাই প্রিসিশন। আর এখানে কি অবস্থা দেখেন, হাই অ্যাকুরেসি, তাই না? লো প্রিসিশন। সবগুলো মোটামুটি বুলস আয়ের কাছাকাছি আছে, কিন্তু লো প্রিসিশন, ডাটাগুলো নিজেরা অনেক ডিসপার্স। আর এখানে কি দেখেন, হাই অ্যাকুরেসি, হাই প্রিসিশন, ঠিক আছে না? আপনার যেটা টার্গেট সেখানে আছেন, আবার এবং টার্গেটে খুব ক্লোজ, সব ডার্ট গুলোই একদম টার্গেটে খুব ক্লোজ। আর এখানে কি অবস্থা, মানে সবগুলোরই খারাপ অবস্থা, হুম। বুলসাই থেকে সবগুলোই দূরে, আবার নিজেরাও বিভিন্ন ডিস্টেন্সে আছে আর কি। সো এটা হচ্ছে প্রিসিশন, হচ্ছে হাউ ক্লোজ দ্য মেজার্ড ভ্যালুজ আর, আর অ্যাকুরেসি ইজ হাউ ক্লোজ এ মেজার্ড ভ্যালু টু দ্য অ্যাকচুয়াল ভ্যালু, যেটা আমরা টার্গেট করছি। ঠিক আছে? ধরেন আমাদের খেলা হয় না, বার্সেলোনা রিয়াল মাদ্রিদ খেলা হচ্ছে, এখন দেখেন যে মেসি কয়েকবার বল মারলো, সবগুলো গিয়ে বারের মধ্যে লাগলো, 4 বার বারে লাগছে, দেখায় না স্ট্যাটিস্টিক্স, দেখেন কিছুক্ষণ পর পর যে 4 বার বারে লাগছে, বা দেখায় যে বার্সেলোনা 73% অকুপাইড করছে পাসিং। কিন্তু লাভ হবে যদি 4 বার বারে লাগে, আর রোনালদো যদি একটা কিক মেরে গোল দিয়ে দেয়, কেউ এসে বলবে গল্প যে মেসি তো 4 বার বারে লাগাইছিল, রোনালদো তো পারে নাই বারে লাগাইতে। সো রোনালদো যে একবারে কি গোল দিল, দ্যাট ইজ অ্যাকুরেসি। আর মেসি যে প্রিসিশন করে বারে লাগাইছে, সেটা হচ্ছে প্রিসিশন, মানে আসল কাজ হয় নাই আসলে। আচ্ছা, এরপরে আরো কয়েকটা জিনিস টার্মিনোলজি দেখেন, খুবই ইম্পর্টেন্ট টার্মিনোলজি। একটা হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন, যেটা আমি একটু আগে বললাম। হ্যাঁ, কাস্টমার স্যাটিসফ্যাকশন কিন্তু এখন সব জায়গায়, আপনি লিন বলেন, তারপরে কানবান বলেন, যে সমস্ত কথা আমরা শুনি, সিক্স সিগমা, তারপরে হ্যাঁ, এই সবগুলোতে কিন্তু টার্গেট কি কাস্টমার স্যাটিসফ্যাকশন। কাস্টমার স্যাটিসফাইড না হলে আপনার যাই বানান, নাথিং উইল হেল্প। ঠিক আছে, আপনি সার্ভাইভ করতে পারবেন না। এবং কাস্টমার স্যাটিসফ্যাকশনের সাথে দুইটা কথা মনে রাখতে হবে, কনফার্মেন্স টু রিকোয়ারমেন্টস, যেটা একটু আগে আপনাদের বুঝালাম। একটা হচ্ছে ফিটনেস ফর ইউজ, যে পারপাসে আমি জিনিসটা বানাচ্ছি বা ইউজ করতেছি সেটা যাতে সার্ভ করে। ঠিক আছে, এসি কিনে নিয়ে আসলাম, কিন্তু এসি চাইলে ঘর ঠান্ডা হয় না, খুব সুন্দর এসি দেখা যাচ্ছে, হবে না, ফিটনেস ফর ইউজ হয় নাই, বুঝতে পারছি? সো আমার যাতে যেটার জন্য করতেছি সেটার জন্য যাতে ফিট হয়, এটা ফিট ফর ইউজ অথবা ফিটনেস ফর ইউজ। এরপর হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, কোয়ালিটির কিন্তু দ্যার ইজ নো ফিনিশিং লাইন, যে এখানে হয়ে গেছে আর কোয়ালিটি নাই, আছে এরকম? মানে আপনাকে ইচ এন্ড এভরি টাইম ইউ টু ফাইন্ড আউট হাউ ক্যান ইউ ইমপ্রুভ, হাউ ক্যান ইউ ইমপ্রুভ, তাই না? এখন এটা কিন্তু সব জায়গায়, মানে আপনি এক জায়গায় বসে থাকার কোনো চান্স নাই, ইউ হ্যাভ টু ইমপ্রুভ পার্সোনালি ইয়োরসেলফ, ইয়োর ক্যাপাবিলিটি, ইয়োর কম্পিটেন্সি, এট দ্য সেম টাইম আপনি যে প্রোডাক্ট সার্ভিস দিচ্ছেন, এটাও কিন্তু এভরি টাইম আপনাকে দেখতে হবে যে আরো কিভাবে ইমপ্রুভ করা যায়, আদারওয়াইজ ইউ উইল আউট অফ মার্কেট as a personally you and also the organization or that product or service. ঠিক আছে, এরকম প্রোডাক্ট এবং সার্ভিস তো অনেক আছে আমাদের, তাই না? এই যে নোকিয়া যেমন খুবই বড় একটা এক্সাম্পল। এখন সব না, আগে নোকিয়া সাকসেস পড়াইতো মার্কেটিং এর সব বইয়ে, এখন দেখবেন যে কেস পড়া যে নোকিয়া কিভাবে ফেল করছে। সো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, এবং অ্যাজাইলে কিন্তু কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টটা, হ্যাঁ, কাইজেন বলা হয়। কাইজেন মানে কি? কাইজেন মানে হচ্ছে মানে হচ্ছে অল্টার, এন্ড জেন মানে হচ্ছে বেটার। হ্যাঁ, অনেক সময় বলে স্মল ইমপ্রুভমেন্ট, আপনি এবং খুব দ্রুত এবং ফাস্টার। কাইজেনের একটা হচ্ছে কত দ্রুত আপনি ইমপ্রুভমেন্ট করতে পারেন, এটা যে 2 বছর দিয়ে ইমপ্রুভ করবেন না। অ্যাজাইলে কিন্তু আমরা পড়ছি না যে কি করা হয় 2 সপ্তাহ পর পর, না 1 সপ্তাহ হচ্ছে মিনিমাম, আর বেশিরভাগ জায়গায় ইউজ হয় 2 সপ্তাহের ইটারেশন। 2 সপ্তাহ পরে কিন্তু এখানে রেট্রোস্পেক্টিভ হয়, তাই না? মনে আছে, রিফ্লেক্ট করা, যে আমরা এখানে, এবার আমি 3টা ডাব্লিউ বলছিলাম, যে হোয়াট ওয়েন্ট রং, হোয়াট ওয়েন্ট ওয়েল,
and how can we improve? So ওরা বলে যে এখানে আইডেন্টিফাই করতে হবে কোন একটা কাইজেন আইটেম মানে ইমপ্রুভমেন্ট আইটেম, এবং পরবর্তী ইয়াতে ফার্স্ট আইটেমেই, হ্যাঁ, প্রথম আইটেমেই বেশিরভাগ অ্যাজাইল ইয়া বলে যে প্রথম আইটেমটাই হবে প্রোডাক্ট ব্যাকলগে কাইজেন আইটেম, যেটা আপনি এখানে আইডেন্টিফাই করলেন। এটা আসলে এখন আপনি ইমপ্লিমেন্ট করবেন। সো দেখেন প্রতি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর পর অ্যাজাইল বলতেছে ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইয়োরসেলফ, ইয়োর ওয়ে অফ ওয়ার্কিং, ইয়োর পার্সোনাল ইয়া বা আপনার টুলস, আপনার টেকনিক, প্রসেস সবকিছু ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। সো এটার জন্য আমরা জানি যে পিডিসিএ সাইকেল ইউজ হয়, তাই না? ডেমিং সাইকেল যেটাকে বলা হয়, প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। এটা নিয়ে আমরা একটু পরে আরো বেশি আলোচনা করব। প্ল্যান, ডু, চেক এটা কিন্তু লিনে ইউজ হয়। লিন যে আমরা মেথড বলি, লিন মানে কি? লিনের আসলে অনেকগুলো প্রিন্সিপাল আছে, প্রিন্সিপাল বেসড প্র্যাকটিস, এবং আমরা লিন থিঙ্কিং শব্দটা ইউজ করি না। সবচেয়ে পপুলার মানে ওয়ান অফ দ্য পপুলার টার্ম এখন মোস্ট প্রবলি লিন থিঙ্কিং, তাই না? সো লিন থিঙ্কিং হচ্ছে মানে আমাদের চিন্তা ভাবনাকে লিন করতে হবে যাতে, এবং লিন থিঙ্কিং এর মেইন ইয়া কি জানেন? ওয়ার এগেইনস্ট হচ্ছে ওয়েস্ট। হ্যাঁ, লিনের মেইন থিম হচ্ছে যে আমরা ওয়েস্টের, যাতে কোনো ওয়েস্টেজ না হয় তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, ঠিক আছে? যাতে কোনো ওয়েস্ট না হয়, এবং সেই ওয়েস্ট খালি প্রোডাক্ট বা ম্যাটেরিয়ালের ওয়েস্ট না, এটা হচ্ছে কি কোনো কারণ নাই, এমনি আপনি প্রসেসের মধ্যে একটা অ্যাক্টিভিটি লাগায় রাখছেন যেটা কোনো ভ্যালু অ্যাড করছে না, দ্যাট শুড অলসো বি ইউ শুড এলিমিনেট। আবার সফটওয়্যারের ক্ষেত্রে তাই, সফটওয়্যারের ক্ষেত্রে আপনি আননেসেসারি কিছু কোড লিখে রাখলেন, যেটা আসলে মেইন কোড 2 লাইন লিখলে হয়, আপনি ইচ্ছে করে আরো 10 লাইন লিখে রাখছেন, দ্যাট ইজ অলসো এন ওয়েস্ট, ঠিক আছে? সো 7 প্রকার ওয়েস্ট নিয়ে লিন কাজ করে, হ্যাঁ, সেটা আসলে আমাদের এখানে বিষয়ের বস্তু না। তো সেই 7 ধরনের ওয়েস্টকে যদি আমরা মিনিমাইজ করতে পারি তাহলে সে আমাদের অনেক বেশি কোয়ালিটি আমরা এনশিওর করতে পারবো। আরো 5-6টা প্রিন্সিপাল আছে লিনের। আর এই যে এখানে আমরা আসতেছি দেখেন 6 সিগমা তো আমরা জানি 6 সিগমা লিনের মধ্যে মেইন পার্থক্য কি, এটা আমরা যেমন বললাম ওয়ার এগেইনস্ট ওয়েস্ট, আর 6 সিগমার হচ্ছে ওয়ার এগেইনস্ট ভেরিয়েন্স, ঠিক আছে? ডেভিয়েশন, ওরা ঘোষণা করছে ডেভিয়েশনের বিরুদ্ধে যুদ্ধ। তার মানে আমি যে টার্গেট নিয়ে প্রোডাক্টটা বানাচ্ছি ওটা যাতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে দূরে চলে না যায়, আমি যেটা টার্গেট করছি অ্যাজ ক্লোজ অ্যাজ আমাকে ওটা বানাতে হবে, ঠিক আছে? ভেরিয়েন্সকে এলিমিনেট করা। তো লিন কিন্তু ইউজ করে হচ্ছে কি পিডিসিএ সাইকেল, আর 6 সিগমা ইউজ করে হচ্ছে ডিমেক সাইকেল। আমরা তো অনেকে জানি, তাই না? ডিমেক তার মানে কি? ডিফাইন, মেজার, অ্যানালাইজ, তারপর কি ইমপ্রুভ, এন্ড হচ্ছে কন্ট্রোল। এইভাবে কিন্তু 6 সিগমা অলওয়েজ ইমপ্রুভ করার চেষ্টা করে, আর লিন ইউজ করে পিডিসিএ। সো লিন কিছুটা মানে সহজে ইমপ্লিমেন্ট করা যায়, 6 সিগমা ইমপ্লিমেন্টেশন একটু সময় লাগে এবং একটু কমপ্লেক্স। সো এই দুইটার বেস নিয়ে লিন এবং 6 সিগমা, এই দুইটার বেস নিয়ে এখন আমরা কি করি? ইন্ডাস্ট্রিতে ইউজ হয় লিন 6 সিগমা, আলাদা কিন্তু না এখন যে 6 সিগমা লিন আলাদা না, এখন সবচেয়ে বেশি ইউজ হয় কি লিন 6 সিগমা। দুইটার প্রিন্সিপাল গুলো নিয়ে, বেস চেঞ্জগুলোকে নিয়ে একসাথে করে আমরা কোয়ালিটি ইমপ্রুভমেন্ট টুল হিসেবে এখন ইউজ করতেছি লিন 6 সিগমা কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য। এবং আপনারা হয়তো অনেকে জানেন যে ওই যে আমাদের গ্রিন বেল্ট, ব্ল্যাক বেল্ট আছে না 6 সিগমা, তাই না? লিন 6 সিগমা, গ্রিন বেল্ট, ব্ল্যাক বেল্ট খুবই পপুলার কিন্তু ওয়ার্ল্ডে প্রসেস ইমপ্রুভমেন্টের জন্য, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। আচ্ছা, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, এটা একটু আমাদের জানা দরকার। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের মেইন কনসেপ্ট হচ্ছে যে আপনি কোয়ালিটি যদি এনশিওর করতে চান অর্গানাইজেশনাল, এভরিওয়ান নিড টু ইনভলভ। শুধু ম্যানেজমেন্ট চাইলো বা লোয়ার লোকজন চাচ্ছে তাহলে কিন্তু হবে না, এভরিওয়ান নিড টু কি ফোকাস অন কোয়ালিটি, দেন আসলে আপনি কোয়ালিটি ম্যানেজ ইমপ্রুভ করতে পারবেন। সো দ্যাট ইজ টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। আচ্ছা, এরপরে দেখেন প্রসেস ইমপ্রুভমেন্টের জন্য ম্যালকম বালড্রিজ, এটা দরকার নেই, এটা আগের ভার্সনে ছিল। ম্যালকম বালড্রিজ বলে আপনারা সার্চ দিলে পারবেন যে ইউএসএ তে মানে যারা প্রতি বছর একটা কি প্রাইজ দেওয়া হয় যারা কোয়ালিটিতে যে সমস্ত এন্টারপ্রাইজ সবচেয়ে বেস্ট পারফর্ম করে, কোয়ালিটি অফ সার্ভিস, কোয়ালিটি অফ প্রোডাক্ট, তো ম্যালকম বালড্রিজ তাদের জন্য দেওয়া হয়। তো সেটা পিএমবাকে গতবার মেনশন ছিল, এবার নাই, ওটা দরকার নাই। আর ওপিএম 3টা একটু জানা দরকার। ওপিএম 3 মানে একটু লিখে রাখতে পারেন, অর্গানাইজেশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট ম্যাচুরিটি মডেল, অর্গানাইজেশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট ম্যাচুরিটি মডেল, M3 আর কি, ম্যাচুরিটি মডেল, অর্গানাইজেশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট ম্যাচুরিটি মডেল।
এটা পিএমআই নিজস্ব একটা স্ট্যান্ডার্ড, হ্যাঁ, আলাদা একটা ডকুমেন্ট কিন্তু আছে এটার উপরে, যেটাতে আসলে আপনি মেজার করতে পারবেন প্রজেক্ট ম্যানেজমেন্টে আপনার অর্গানাইজেশন কোন পজিশনে আছে এবং হাউ ডু ইউ ইমপ্রুভ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেসেস। ঠিক আছে? সো আমরা যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে চাই আরো সিনিয়র লেভেলে কনসালটেন্ট হিসেবে বা ইয়া হিসেবে, আপনাদের আসলে OPM3টা পড়তে হবে, এবং ওখানে বিভিন্ন টুলস টেকনিক বলা আছে, বিভিন্ন টেমপ্লেটস আছে যেটা ইউজ করে আপনি মেজার করতে পারেন যে আপনার টিমের কি অবস্থা বা আপনার অর্গানাইজেশনের প্রজেক্ট ম্যানেজমেন্টের কি অবস্থা। এটা বোধহয় আমরা অনেকে জানি না। CMMI, ক্যাপাবিলিটি ম্যাচুরিটি মডেল ইন্টিগ্রেটেড, ক্যাপাবিলিটি ম্যাচুরিটি মডেল ইন্টিগ্রেটেড, এটা আসলে কি আমাদের সার্ভিস ইন্ডাস্ট্রিতে এবং সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। এটা একটা কোয়ালিটি সার্টিফিকেশন অর্গানাইজেশন লেভেলে। CMI লেভেল যদি টপ লেভেল হচ্ছে CMI লেভেল 5, ঠিক আছে? সো আপনি যদি CMI লেভেল 5 পান অর্গানাইজেশন, অ্যাজ এ অর্গানাইজেশন, দ্যাট মিনস আসলে আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং সার্ভিস ডেলিভারিতে ইউ আর মানে টপ কোয়ালিটি এনশিওর করতেছেন আর কি, হ্যাঁ, CMI লেভেল 5। আর নরমালটা হচ্ছে CMI লেভেল 1, আর মাঝখানে আছে CMI লেভেল 3। সো বাংলাদেশে বোধহয় 10+ অর্গানাইজেশন আছে যারা CMI লেভেল 5 সফটওয়্যার ফার্মের কথা বলতেছি। ঠিক আছে? এটা আবার অনেক কস্টলি, প্রায় মানে অ্যানালাইসিস করতে, প্রসেসগুলোকে ডিফাইন করতে, ইমপ্রুভ করতে প্রায় বোধহয় কয়েক কোটি টাকা লাগে আর কি। তো এটা আসলে বাংলাদেশের সফটওয়্যার ফার্মের জন্য খুব টাফ এটাকে পাওয়া, আর প্রতিবার আবার রিনিউ করতেও টাকা লাগে। আচ্ছা, এরপর আসেন ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি, যেটা বলতেছিলাম যে কি মানে শুধু একা একা কিন্তু কোয়ালিটি ম্যাচ করলে হবে না, এবং দেখা যায় অনেক ক্ষেত্রে টপ ম্যানেজমেন্ট যদি আচ্ছা 3টা যদি টপ ম্যানেজমেন্ট যদি ইনভলভ না থাকে, তাহলে কিন্তু আসলে আপনি কি করতে পারবেন না, হ্যাঁ, কোয়ালিটি এনশিওর করতে পারবেন না। আমরা দেখবো যে কোয়ালিটির গুরু বলা হয় যাকে, নাম জানি তার, কোয়ালিটির গুরু? না ভাই, কোয়ালিটি নিয়ে কাজ করি না। ডেমিং, হ্যাঁ, জানি আমরা যে ডেমিং এর সাইকেল যেটা বললাম, PDS সাইকেল, হ্যাঁ, সেই ডেমিং কে বলা হয় কোয়ালিটি গুরু, তাই না? সো উনি আসলে ওনার দেখবেন যে আমরা কিছুক্ষণ পরে সবার ইয়া পড়বো, মেইন ওনার যে সমস্ত থিওরি দিচ্ছেন, ফিলোসফি, সেগুলো পড়বো একটু। সেখানে দেখবেন যে উনি বলছেন যে আসলে টপ ম্যানেজমেন্ট যদি ইনভলভ না থাকে তাহলে কোয়ালিটি ম্যানেজ করা বা এনশিওর করা খুব টাফ, এবং উনি বলছেন যে 80% রেসপন্সিবিলিটি গোজ টু টপ ম্যানেজমেন্ট যদি আমরা কোয়ালিটি অর্গানাইজেশন এনশিওর করতে চাই। আচ্ছা, মিউচুয়ালি বেনিফিশিয়াল পার্টনারশিপ উইথ সাপ্লায়ার্স, সাপ্লায়ার কিন্তু এখন আলাদা পার্টি না, তাই না? আমরা কিন্তু সবাই জানি যে এখন অল আর পার্টনার্স। আপনার সাপ্লায়ার যদি ভালো সার্ভিস না দেয় আপনাকে, আপনি ইউ ক্যান প্রডিউস গুড প্রোডাক্ট ও সার্ভিস ফর ইউর কাস্টমার্স, হ্যাঁ। এবং আমরা একটা জানি যে সাইপোক মডেল নামে একটা মডেল আছে, যেখানে আমরা এটাও এখানে বোধহয় আছে এই চ্যাপ্টারে, SIPOC, এস হচ্ছে সাপ্লায়ার, I হচ্ছে ইনপুট, P হচ্ছে প্রসেস, O হচ্ছে আউটপুট, আর C হচ্ছে কাস্টমার। এই যে পুরা ভ্যালু চেইনকে যদি আপনি কোয়ালিটি এনশিওর না করেন, পুরা ভ্যালু চেইনের সাপ্লায়ার থেকে কাস্টমার পর্যন্ত যত অ্যাক্টিভিটি প্রসেস ইনভলভ, সবকিছুকে যদি আসলে আপনি ফোকাস না হন, ইমপ্রুভ না করেন, ইউ ক্যানট ডু গুড ইন দ্য বিজনেস। ঠিক আছে? এই সাইপক মডেল কিন্তু আমরা এখানে আলোচনা করব, এটাতে দেখবো যে এই জিনিসটা আর কি, হ্যাঁ, মেইন কনসেপ্টটা এটাই যে আপনি পুরো ভ্যালু চেইনটা দেখতে হবে, সেই ভ্যালু চেইনের সমস্ত রিলেটেড ইনভলভ অ্যাক্টিভিটিস, প্রসেসেস, প্রসিডিউরস সব জায়গায় আপনাকে ইমপ্রুভমেন্ট ঘটাতে হবে। সো সাপ্লায়ার ইজ নট এ কি মানে আলাদা কোনো অংশ না যে আপনার বিজনেসের বাইরে এসে, তাকে যদি আপনি ঠিকমতো সাপোর্ট না দেন, ঠিকমতো টাকা পয়সা না দেন, কি হবে? আপনিও সার্ভিস পাবেন না, আর আপনিও কাস্টমারকে সার্ভ করতে পারবেন না। আপনাদের একটা মজার ইয়া বলি, সেটা হচ্ছে যে ওই কিছুদিন আগে বলা যাবে না, 2 বছর আগে বোধহয় ইয়ার ক্লাস নিয়েছিলাম, 1-2 বছর আগে, E.co, হ্যাঁ। তো ওরা বুঝছিল ওখানে যে ওরা কি করছে, মানে 2019 সালে শুরুতেই ম্যানেজমেন্টের ডিসিশন হয়েছিল এরকম যে সাপ্লায়ার যত সাপ্লায়ার E.co কি করে আমরা বোধহয় জানি, তাই না? টাওয়ার তৈরি করে, টাওয়ার তৈরি করে এবং টাওয়ার লেন্ড দেয়। প্রথম কোম্পানি যারা টাওয়ার লেন্ড দেওয়ার জন্য আলাদাভাবে বিজনেস শুরু করছে। সো দ্যাট ইজ এ গুড ইনিশিয়েটিভ, অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ এ গুড ইনিশিয়েটিভ। এখন সবাই করে এটা, না? বাংলা লিংক, জিপি, সবাই। সো ওরা কি বলছিল যে ম্যানেজমেন্ট ডিসিশন হয়েছিল যে কস্ট কাটিং করো, হ্যাঁ, 10 থেকে 20% বা বোধহয় ম্যাক্সিমাম বলছে 16%
সব সাপ্লায়ারের সাথে, যারা বিটিএস বানানো, এটা তো রবির ইডটকোর কাজ না, তাই না? ইডটকোর কাজ, কিন্তু সে তো দেখা যাবে সিভিল ওয়ার্কের জন্য কারো হেল্প নেবে, টেকনিক্যাল ওয়ার্কের জন্য কারো হেল্প নেবে, আবার ইকুইপমেন্টের জন্য তো হুয়াই বা এরিকসনের হেল্প নেবে, নোকিয়া সিমেন্সের হেল্প নেবে। সো কয়েকটা ভেন্ডর কিন্তু ইনভলভ, ঠিক আছে? সো বলছে যে এত পার্সেন্ট কাট করো। এখন কি অবস্থা, মানে নতুন যাদেরকে ওয়ার্ক অর্ডার দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে আগের বছরের চেয়ে 10 থেকে 16% ভ্যালু কম, ঠিক আছে? এখন যে সাইটটা 3 মাসে লাইভ হয়ে যায়, তো দেখা যাচ্ছে 6 মাস হয়ে যাচ্ছে, 8 মাস হয়ে যাচ্ছে, এই সাইটটা লাইভ হয়ে যায়। বুঝতেছেন আমার কথা? হ্যাঁ, টাকা লাইভ পাওয়া হয়ে যাচ্ছে যাচ্ছে না। কারণ কি, মানে আপনি তো আসলে ইউ ক্যানট প্রেশার ইউর সাপ্লায়ার। উইন উইন সিচুয়েশনে যদি গেম না খেলেন ইন্ডাস্ট্রিতে, তাহলে তো আপনি নিজেও সার্ভাইভ করতে পারবেন। সো লেভেল প্লেইং ফিল্ড বানাতে হবে আপনার সাপ্লায়ারের জন্য, কাস্টমারের জন্য। সো সেটা হচ্ছে সাইফের মডেলে উই হ্যাভ টু আইডেন্টিফাই এবং সেভাবে ইমপ্রুভ করতে হবে। প্রিভেনশন ওভার ইন্সপেকশন, দিস ইজ ট্রু না? কোয়ালিটি কিন্তু উদ্দেশ্য হচ্ছে আমরা প্রিভেন্ট করার চেষ্টা করব। ইন্সপেকশন মানে কি, যে অ্যাপ্রেজাল করা। আমরা কি দেখলাম এই ট্রায়াঙ্গেল থেকে, যে যদি প্রিভেন্ট করতে পারি কস্ট কম। আর অ্যাপ্রেজাল বা ইন্সপেক্ট মানে কি, অডিট টেস্ট করা, হ্যাঁ, সেগুলো কিন্তু খরচ বেড়ে যাবে। কস্ট অফ কোয়ালিটি, আসলে কস্ট দিতে চাইলে শুধু কস্ট দিলে হবে না, আপনাকে একটু মার্জিনাল অ্যানালাইসিস করে দেখতে হবে যে যেটা কস্ট দিচ্ছে, কোয়ালিটি দিচ্ছেন, সেটার কস্ট ঠিক আছে কিনা সেটা দেখতে হবে, এবং কস্ট অফ কোয়ালিটি কিন্তু ক্যালকুলেট করতে হবে। এটা মনে আছে, এটা কিন্তু আমরা কস্ট চ্যাপ্টারে কি করছিলাম, এটা কিন্তু অ্যাড করছিলাম যখন আমরা ডিটারমাইন বাজেট করতেছিলাম, তখন এই ইনপুটটা কিন্তু নিছিলাম। কারণ যে যেরকম প্রজেক্টের কোয়ালিটি চাচ্ছে তার কস্ট কিন্তু অত বেড়ে যাবে। আর একটা আমরা কথা আগে থেকেই করতেছিলাম যে গোল প্লেটিং করা যাবে না, কিন্তু কোয়ালিটি মানে কিন্তু এটা না গোল প্লেটিং করা। রাইট। ওকে, মার্জিন অ্যানালাইসিস যেটা আমি আসলে বলতেছিলাম, যে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করতে হবে, যে শুধু কোয়ালিটি দিলেই তো হবে না, বেনিফিট অ্যানালাইসিস করে দেখতে হবে যে আপনার অর্গানাইজেশন আসলে বেনিফিটেড হবে নাকি লুজার হবে। তাহলে তো আসলে আমরা শুনছি, অনেক শুনছি কস্ট জাস্ট ইন টাইম মানে কি, মানে ইনভেন্টরি জিরো, তাই না? ইনভেন্টরি জিরো মানে ওয়্যার হ্যাজিং নিয়ে, ইনভেন্টরি নিয়ে যাতে প্রজেক্ট টিমকে চিন্তা করতে না হয়, আপনার যখন যেটা লাগবে ইট ইজ অলরেডি দেয়ার। এরকম একটা মেকানিজম তৈরি করতে হবে, ঠিক আছে? যারা আপনার রিটেল অর্গানাইজেশন আছে তারা কিন্তু সব এইভাবে ইউজ করে এখন, তাই না? জিট ইউজ করে। আগে কিন্তু ওয়্যার হাউসের মেনটেন করতে এবং তার যে কস্টিং যেত, ওইটার কারণে আসলে সব প্রোডাক্টের কস্ট বেড়ে যেত। তো জিট আসার পরে কি হয়েছে, যে আমরা কোনো কিছু করতে চাই না, সাপ্লাইয়ের দায়িত্ব যখনই কিছু শর্ট পড়বে সে এটা দিয়ে যাবে, আর আমি অ্যাজ এ প্রজেক্ট টিম বা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন যখন যেটা লাগবে আমি দেখবো যে দ্যাট ইজ অলরেডি দেয়ার, এবং আমার প্রোডাকশন শুরু হয়ে যাবে। সো এটার আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টের সাথে রিলেশন কি? রিলেশনটা হচ্ছে অনেক সময় প্রশ্নের মধ্যে জিট শব্দটা আসতে পারে, হ্যাঁ, জিআইটি। তার মানে হচ্ছে আপনি যদি ওই ধরনের কোনো অর্গানাইজেশন প্রজেক্ট ম্যানেজার থাকেন, তাহলে আসলে আপনাকে ইনভেন্টরি নিয়ে মানে আপনাকে অডি করার কোনো দরকার নেই, কারণ এটা অলরেডি যেহেতু সে জিট অর্গানাইজেশন, দ্যাট মিনস আপনি যখনই যে কাজ করতে যাবেন দ্যাট ইজ অলরেডি দেয়ার। সো আপনি আসলে অন্য ম্যানেজমেন্টে ফোকাস হতে পারবেন। আচ্ছা, যে আমরা মোটরোলা থেকে, তাই না, তারা নিজেরা নিজেদের জন্য তৈরি করছিল, তারপর এত পপুলার হয়েছে ওইটা যে সবাই এখন ইউজ করতেছে। যদিও এটা ম্যানুফ্যাকচারিং এ তৈরি হয়েছে, কিন্তু এখন এটা সব ইন্ডাস্ট্রিতে ইউজ হচ্ছে। সো সিক্স সিগমা বলতে আমরা বোঝাচ্ছি যে ডেভিয়েশন কারেক্ট, মানে আমরা যদি প্রোডাক্ট তৈরি করি 100টা প্রোডাক্ট, তার মধ্যে কি এত পয়েন্ট আসলে কারেক্ট থাকবে, এরর থাকবে না। তার মানে কি 0.0004% এরর থাকতে পারে, যেটা বলা হয় যে 1 মিলিয়নে মাত্র 4টা এরর থাকতে পারে যদি কোনো অর্গানাইজেশন সিক্স সিগমা ফলো করে, ঠিক আছে? তার মানে আমরা যে টার্গেট করতেছি সেই টার্গেট থেকে ভেরিয়েশন মাত্র 1 মিলিয়নে মাত্র 4টা হতে পারে। সো এই লেভেলের অ্যাকুরেসি আমাদেরকে অ্যাচিভ করতে হবে। সো দ্যাট ইজ নট এ ইজি গেম আর কি, হ্যাঁ, ইজি বলতে। সো এইটা আমি একটু মান দিয়ে দিচ্ছি, দেখেন অনেক সময় পরীক্ষায় হঠাৎ করে আসে আর কি, এটা আসার কথা না, কারণ এই প্রশ্ন এখন কোথায় আসবে না, আর যে 3 সিগমার ভ্যালু কত, হ্যাঁ, এখন আসার কথা না, আসলে এগুলো হয়তো আগে টাগে আসতো। সো দেখেন বাংলাদেশে যদি কথা চিন্তা করেন, আমার মনে হয় 1 সিগমার কোম্পানি খুঁজে পাওয়া যাবে না, নাকি কি মনে হয়? হ্যাঁ, ডিফিকাল্ট। 2 সিগমা, 3 সিগমা, 6 সিগমা তো পরের কথা, মানে এইটাও নাই, এটারও অবস্থা নাই। বাংলাদেশ ব্যাংক নাকি এখন নিয়ম করছে যে রাত 12টা থেকে কয়টা পর্যন্ত নাকি ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করা যাবে না, মানে ক্রেডিট কার্ডও ট্রানজাকশন করতে পারবে না।
হ্যাঁ, ছটা পড়ছে। মানে সিকিউরিটি ইস্যুর কারণে। সেটা আসলে একটু হাস্যকর হয়ে গেছে। সিকিউরিটি তো আসলে দিনের বেলা হইতে পারে, রাতের সাথে কি সম্পর্ক? আপনি যদি সিকিউরিটি মেজার ঠিক মতো না থাকে, রাত্রে অফিসে লোকজন থাকে না দেখতে। অফিসে থাকে না, এই জন্য টাকা চুরি করে নিয়ে যাবে ওখানে ইন্টারনেট। হুম। যে ভাই জিটটা কি বললেন ভাই, একটু আবার একটু বলুন। জিট জাস্ট ইন টাইম, মানে এটার কনসেপ্ট হচ্ছে ইনভেন্টরি জিরো। ম্যানুফ্যাকচারিং থেকে আসছে, যে ম্যানুফ্যাকচারিং এ ইনভেন্টরি কিন্তু একটা হিউজ ইস্যু। চিটাগাং এ কেউ আছেন এখানে? চিটাগাং, চিটাগাং এর একটা পাড়া আছে না, একটা রাস্তা যার দুই পাশে হার্ডওয়্যারের দোকান অসংখ্য, জায়গাটার নাম ভুলে গেছি আমি। পেট্রোলের হেড অফিস ছিল ওখানে। So, ওখানে আমি ছোট ছোট দোকান দেখবেন, ছোট ছোট দোকান, মানে পুরান ঢাকার মতো, কিন্তু ওই দোকানের ভিতরে ঢুকলে দেখবেন একদম ভিতরে চলে গেছে। এবং আমি একটা ছোট দোকানে ঢুকেছিলাম, জিজ্ঞাসা করছিলাম যে আপনার এখানে কত ওয়্যার হাউসে কত মাল আছে। উনি বলতেছে আমার এখানে ওয়্যার হাউসে 30 কোটি টাকার মাল আছে, 30 কোটি, বুঝছেন? এবং উনি বলতেছেন যে আমার এটা 3 বছর ধরে 30 কোটি টাকা পড়ে আছে, এটা বিক্রি হচ্ছে না, এটা আছে। সো দেখেন যে ইনভেন্টরি যদি এই অবস্থা হয়, 30 কোটি টাকা ওখানে পড়ে আছে এবং 3 বছর ধরে। ঠিক আছে, কারণ উনি আসলে তার কোনো হিসাব নিকাশ কাগজ কলমে মেনটেন করে। আসলে আমরা একটা সফট ইআরপি ইমপ্লিমেন্ট করতে গেছিলাম সেই সময়, কাগজ কলমে মেনটেন করে, মানে তার কোনো জানে না যে কোথায় কি আছে, কয়টা আছে, মানে যে ফিফো বা লিফো আছে না, একটা ইআরপি ইউজ করলে তো ফিফো লিফো এগুলো অটোমেটিকলি ইউজ হয়, তো সেটা একটাও নাই, ফলে দেখা যাবে কিছু জিনিস পড়েই আছে তার 3 বছর ধরে, ওটা আর ইউজ হচ্ছে, ওটা ওখানে নষ্ট হইতেছে, এবং আলটিমেটলি দেখা যাবে কয়েক কোটি টাকা তার ড্যামেজ হয়ে যাবে। সো যদি জিট একটা না করি আমরা, তাহলে এই ধরনের ঘটনাগুলো ঘটবে। তারপর লিফো ফিফো এসব যদি ইউজ না করি। আচ্ছা, এরপরে টেইলরিং কনসেপ্টে আসলাম। আমরা এতক্ষণ কি কনসেপ্টের বিভিন্ন আলোচনা করলাম, বিভিন্ন টার্মিনোলজি। টেইলরিং এর মধ্যে দেখতে হবে পলিসি, কমপ্লায়েন্স এন্ড অডিটিং, খুবই ইম্পর্টেন্ট। মানে যদিও যে আমি বললাম না যে পরিবেশ অধিদপ্তর, রাজুক, তারপর যদি ধরেন খাবার বানাচ্ছেন তাহলে বিএসটি এর পারমিশন, ওষুধ বানাচ্ছেন তাহলে ড্রাগ অথরিটির পারমিশন, সবকিছু লাগবে। কিন্তু স্ট্যান্ডার্ডস এন্ড রেগুলেটরি কমপ্লায়েন্স, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের কথা মাথায় রাখতে হবে। অ্যাজাইলে যেটা বললাম যে সবসময় ইমপ্রুভ করা হচ্ছে। স্টেকহোল্ডার এনগেজমেন্ট, স্টেকহোল্ডারকে এনগেজ করতে হবে যাতে তারা আসলে ফিডব্যাক দিতে পারে কোয়ালিটির। আর কি আছে এখানে, অ্যাজাইলের জন্য যে আমি আগেই বলেছি রেট্রোস্পেক্টিভ, তাই না? প্রতি 1 সপ্তাহ পর পর তারা কাইজেন বের করে যে আমার আসলে নেক্সট ইটারেশনে আমি কি ইমপ্রুভমেন্ট করব। সো দ্যাটস ওয়াই আসলে এই সমস্ত ছোট ছোট কিন্তু খুব ইফেক্টিভ টুলের কারণে অ্যাজাইল কিন্তু খুব পপুলারিটি পাচ্ছে। আচ্ছা, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, এটা আমরা একটু রিড করে পড়ে নিয়ে, যে কোয়ালিটি যদি খারাপ দেন তাহলে কি হবে আর ভালো দিলে কি হবে, এগুলো আমরা জানি আসলে। এবার আসি কিছু গুরুদের কথাবার্তা আলোচনা করি, যেগুলো আসলে অলরেডি আমরা আলোচনা করে ফেসছি। আসলে মানে বিভিন্ন কথাবার্তা যে এতক্ষণ বললাম সবকিছু আসলে এনাদের কথা থেকে নেওয়া। সো এটাও পরীক্ষার জন্য কি ইম্পর্টেন্ট না, আপনারা জাস্ট একটু পড়ে নিলেই হবে। যেমন ওয়াল্টার শুয়ার্ট, যিনি আসলে প্রথম প্ল্যান ডু চেক অ্যাক্ট, এই সাইকেলটির কথা উনি প্রথম নিয়ে আসেন, কিন্তু ওনার যে মানে উত্তরসূরি এডওয়ার্ডস ডেমিং, উনি আসলে এই প্ল্যান টু চেক অ্যাক্ট এবং এর সাথে অনেক স্ট্যাটিস্টিক্যাল টুল ইউজ করেন। সেগুলো ইউজ করার কারণে এটা তার দ্বারাই সবচেয়ে বেশি পপুলারাইজড হয়, এবং এটাকে এখন শুয়ার্ট না বরঞ্চ ডেমিং সাইকেল নামে পরিচিত, পিডিসি সাইকেলটা। ঠিক আছে, আর ওই যে আমি বলছিলাম যে রুল অফ 85%, মানে 85% প্রবলেমস ইন এনি অর্গানাইজেশন আর সিস্টেম রিলেটেড, হেন্স বিলংস টু টপ ম্যানেজমেন্ট। ঠিক আছে, যদি হোল সিস্টেম, মানে আমরা অনেক সময় বলি সিস্টেমস থিঙ্কিং, তাই না? মানে শুধু পার্টিকুলার একটা জিনিস দিয়ে চিন্তা করলে কিন্তু হবে না, আপনাকে চিন্তা করতে হবে সিস্টেমের কোথায় গোলমালটা হয়েছে, পুরো সিস্টেম ভিউটা পাইতে হবে। শরীরে কোথায় কি হলো, ব্যথা লাগলে কি শরীর কি এক জায়গায়, হাতে ব্যথা লাগছে খেলে হাতেই পেইন পায় নাকি পুরো শরীর ব্যথা পায়? পুরো শরীর কিন্তু ইয়া হয়ে যায়, তাই না? দেখবেন যে আপনার চোখে ব্যথা হয়েছে, ওই চোখের কারণে ঘুমাইতে পারতেছেন, কিছু করতে পারছেন। তার মানে সিস্টেমস থিঙ্কিংটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কিন্তু শুধু ছোট্ট একটা জায়গা নিয়ে চিন্তা করলে কিন্তু তার ওটা সলভ করলে কিন্তু সলভ হবে না, ইউ হ্যাভ টু থিঙ্ক দ্য হোল সিস্টেম। সো সেই কথাগুলো আসলে উনি বলছেন। আর ওনার খুব পপুলার একটা দেখবেন আছে, ডেভেলপ 40 পয়েন্ট অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট, 14টা পয়েন্ট উনি বলছেন কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। সব জায়গায় ইউজ হয়, ওইটা আলোচনা হয়, পড়ানো হয়। এটা উইকির একটা পেজও আছে, আপনি সার্চ দিলেই পাবেন। ঠিক আছে, সো ওটা একটু জাস্ট পড়ে নিয়ে, পিএমবকের জন্য বা পিএমটি এক্সামের জন্য ইম্পর্টেন্ট না। এই যে পিডিসিএ সাইকেল আমরা বোধহয় সবাই জানি, পিডি সাইকেল অনেকবার দেখছি না? আমরা কোন একটা ইমপ্রুভমেন্ট প্ল্যান করলাম, সেটা এক্সিকিউট করলাম, ডু,
তারপর চেক করে দেখবো যে সেটা আসলে কিরকম পারফর্ম করতেছে। হ্যাঁ, তারপর যদি দেখি যেটা ভালো পারফর্ম করে তাহলে আমরা অ্যাক্ট করব, অ্যাক্ট হিসাবে এস্টাবলিশ করবো আমাদের প্রসেসের মধ্যে। আর যদি ভালো না হয় তাহলে কি করবো, আবার আমরা প্ল্যান করব, ডি করব, চেক করব, আবার অ্যাক্ট করব। সেইভাবে সাইকেলটা ঘুরতে থাকবে। এবং আপনারা যদি গুগলে সার্চ দেন পিডিসিএ সাইকেল, ছবি টবি দেখলে দেখবেন যে অনেক ছবি কিন্তু এইভাবে আছে, এই যে এইভাবে আছে। এটা কি, এটা একটা হচ্ছে স্টার যেটা উপরের দিকে উঠতেছে, এবং পিডিসিএ সাইকেল ইজ মুভিং, এই যে পিডিসিএ সাইকেল ইজ মুভিং, হ্যাঁ এভাবে মুভ করতেছে এবং উপরে উঠতেছে, এক জায়গায় স্থির নাই। মানে আপনার একবার করে ইমপ্রুভ করছেন শেষ না, ইউ হ্যাভ টু অলওয়েজ সিক ফর মোর ইমপ্রুভমেন্টস। ঠিক আছে, সো এটা হচ্ছে প্ল্যান, ডু, চেক, প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। সব জায়গায় এটা ইউজ দেখবেন, অনেক জায়গায়, হ্যাঁ যে কোনো জায়গায় যাবেন দেখবেন যে এটা কথা বলতেছে। অলরাইট, তারপরে জোসেফ জুরান, দেখেন জোসেফ জুরানের কথাবার্তা দেখেন এখানে, ওই যে ফিটনেস ফর ইউজ বলছি না আমরা, সেটা কিন্তু ওনার বক্তব্য। তারপর প্যারেটো প্রিন্সিপাল বলতে আমরা অনেকে জানি না, প্যারেটো প্রিন্সিপাল যে 80%, 80-20 প্রিন্সিপাল যেটাকে বলা হয়, যে 80% প্রবলেম হয় আসলে 20% কজের কারণে। তো 20% কজ যদি আমরা সলভ করতে পারি, দেখবো যে আসলে মেজর যে 80% প্রবলেম সলভ হয়ে গেছে। ঠিক আছে, সো এটা আসলে আলফ্রেড প্যারেটো, আমরা বোধহয় জানি অনেকে, আলফ্রেড প্যারেটো ইকোনমিস্ট ইতালির, উনি আসলে ফর্মুলাটা দিছিলেন, এই কথাটা বলছিলেন, রুলটা অ্যাপ্লাই করছিলেন ইকোনমির বুঝাতে, ওয়েলথ। উনি বলছিলেন যে ইতালির 80% ওয়েলথ আছে 20% মানুষের হাতে। ঠিক আছে, সো এটা আসলে এখন সব জায়গায় ট্রু, সব জায়গায় দেখবেন এটা ইউজ হয় আমাদের লাইফের। আমি মাঝে মাঝে বলি আর কি, আমাদের লাইফের 80% টাইম আমরা স্পেন্ড করি 20% ফ্রেন্ডদের সাথে, আর বাকি 20% টাইম আমরা স্পেন্ড করি বাকি 80% ফ্রেন্ডের সাথে। একটা অফিসে 20% স্যালারি নেয় হচ্ছে কি, 80% স্যালারি নেয় 20% পিপল। ঠিক আছে, আর বাকি আসলে 20% পিপল, হ্যাঁ বাকি 80% পিপল পায় 20% স্যালারি। হ্যাঁ, টপ যে লেয়ার তারাই দেখবেন যে অনেক টাকা নিয়ে যাচ্ছে, ওই সব মিলেও আপনার বাকি এমপ্লয়ীদের স্যালারি হবে না। সো দিস ইজ আসলে অ্যাপ্লিকেশন অফ 80-20 রুল। আমরা অনেক জায়গায় ইউজ হয়, একটা বইও আছে দেখবেন, বেস্ট সেলার বই 80-20 রুলের। বাইরের লোকজন তো কথায় কথায় বই লিখে ফেলে, বুঝছেন না, আর বেস্ট সেলার বানায় ফেলে, নিউ ইয়র্ক বেস্ট সেলার, এই বেস্ট সেলার, সেই বেস্ট সেলার। আর আমরা থার্ড ওয়ার্ল্ডের মানুষজন খালি বই কিনি, পরে পড়ে দেখবেন যে দ্যাট ইজ নাথিং, একই খিচুড়ি মানে আরো একটু ডিফারেন্ট ভাবে পাকাচ্ছে আর কি। সো এইসব আমাদেরও কিন্তু এখন শেখা লাগবে, বুঝছেন। আচ্ছা, এই যে ফিল বি ক্রসবি, উনি আসলে যে কনফারেন্স টু রিকোয়ারমেন্টস এটা আমরা বলছি, ওটা উনি বলছেন কস্ট ফর পোর কোয়ালিটি নিয়ে কথা বলছেন, প্রিভেনশন ওভার ইন্সপেকশন উনি বলছেন আর কি, যেটা আমরা আগে আলোচনা করছি। জিরো ডিফেক্ট খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ যে আমরা আসলে যে প্রোডাক্ট ডেলিভারি দেবো সেটা যেন এরকম হয় জিরো ডিফেক্ট, কাস্টমারের হাতে যাতে কোনো ডিফেক্ট না যায়। ঠিক আছে, দ্যাট ইজ আসলে ভেরি ক্রিটিক্যাল ফ্যাক্টর আর কি প্রোডাক্টের সাকসেস। এবং এই যে কোয়ালিটি ইজ ফ্রি, দেখেন আসলে কি কোয়ালিটি ফ্রি? কোয়ালিটি কিন্তু ফ্রি না, কিন্তু আসলে মানে আমরা যদি কোয়ালিটি এনশিওর করেন, জিরো ডিফেক্ট দেন এবং কোয়ালিটি পায় মানুষ, মানুষ কিন্তু মনে করবে যে এটা ফ্রি পাইছে, সে যে এত টাকা দিচ্ছে এটা কিন্তু আর মাথায় থাকে না। হ্যাঁ, যে আমি বোধহয় কোনো ক্লাসে বলছি যে আমরা অনেক সময় কি কম্পেয়ার করি, ভাই আমার আইফোন তো ফাটাফাটি, আপনার কি এটা অ্যান্ড্রয়েড কোনো দেখি বাজেট, আইফোনের দাম হচ্ছে 1,20,000 টাকা, আর আমি যে অ্যান্ড্রয়েড ইউজ করতেছি এটা বড় জোর 30,000 টাকা। সো আমার কিন্তু সেই মাইন্ডসেটটা নাই যে 1,20,000 আইফোন ইউজ করতেছে সে কম্পেয়ার করতেছে এটার সাথে, কারণ সে ভাবছে যে আমি বোধহয় মানে কোনো খরচ হয়নি আসলে, এমন কোয়ালিটি তাকে দিচ্ছে আর কি। আচ্ছা, তাগুচি যে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট, উনি বলছেন এটা ডিজাইন অফ এক্সপেরিমেন্ট মানে হচ্ছে যে আমরা ডিজাইন করি না, ডিজাইন করে করে মানে আমরা এক্সপেরিমেন্ট চালাই যে একটা ডিজাইন ফিট হচ্ছে কিনা, না হলে আবার ডিজাইন চেঞ্জ করি, আবার ডিজাইন চেঞ্জ করি, করে করে আমরা এক্সাক্ট ফিটটা বের করার চেষ্টা করি, বিভিন্ন অপশন ক্রিয়েট করি। যেমন ধরেন ফর এক্সাম্পল আমরা যে সাইকেল চালাই না, বাইসাইকেল, এটা কি বাংলাদেশে চাকার যে সাইজ, কানাডায় কি চাকার সাইজ ডিফারেন্ট? হ্যাঁ, এই যে সব কিন্তু হ্যাঁ কি একটু ডিফারেন্ট আছে না কাছাকাছি আছে? না মানে চাকা একটু তো ডিফারেন্ট আছে।
হ্যাঁ, মানে আসলে যেটা আমি বলতে যাচ্ছি যে দেখবেন যে চাকার সাইজ আসলে সব জায়গায় সেম, কারণ কি এটা ডিজাইন করে বের করা হয়েছে, এটা আসলে হিউম্যান ইয়ার জন্য সবচেয়ে ভালো। এখন ওরা হয়তো একটু লম্বা হওয়ার কারণে হয়তো ডিফারেন্ট একটু সাইজ হতে পারে, কিন্তু বাংলাদেশে কি সব সাইকেল কি সেম ব্যাসের, তাই না, রেডিয়াসের। কারণ এটা কি মানে ডিজাইন, বিভিন্ন ডিজাইন করে করে দেখা গেছে দিস ইজ দ্য বেস্ট ফিট ফর দ্য পিপল অফ বাংলাদেশ। তো তখন কিন্তু সব সাইকেলের এটি সাইজ, এই জন্য আপনি এক টায়ার কিনে সব জায়গায় লাগাতে পারেন, তাই না, এক স্পোক কিনে সব জায়গায় লাগাতে পারবেন, নাহলে কিন্তু ডিফিকাল্ট হয়ে যেত। সো সেই জিনিসটা হচ্ছে ডিজাইন অফ প্যাটার্ন, ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। আপনি ডিজাইনের অপশন চেঞ্জ করে করে আপনি বেস্ট জিনিসটা বের করবেন। আর আমরা জানি যে কোয়ালিটির কিন্তু স্ট্যাটিস্টিক্স খুবই ইউজ হয়, তাই না, মানে অনেকটা যারা সিক্স সিগমা নিয়ে পড়াশোনা হয়তো সামনে করবেন করছেন, দেখবেন যে বড় একটা পার্টস হচ্ছে স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে, ডেভিয়েশন বের করা, তারপরে কনফিডেন্স লেভেল বের করা, অনেক আছে আর কি, তারপরে সিমুলেশন ইউজ করা। তো এই সমস্ত ডেটা ড্রিভেন যদি হই, আমরা এখন পর্যন্ত পিএমবকে যেটা পড়তেছি কি নট ডেটা ড্রিভেন ডিসিশন। যখন ইউ উইল অ্যাপ্লাই স্ট্যাটিস্টিক্স, that is actually give you the data driven decision, which is very important now this time, in this time সেই জন্য আমরা big data আর যেসব কথা বলতেছি all are actually pushing us to data to take us to data driven decision, এমনি অনুমানের উপর না, they will show the result with data, তখন আসলে আপনি আরো ভালো নিতে পারবেন। so that's why যে বিজনেস বিআই বলেন, তারপরে ডেটা বিগ ডেটা বলেন, সবার টার্গেট কি যে আপনাকে যাতে ডেটা ড্রিভেন ডিসিশন নিতে পারেন তার সেটার জন্য হেল্প করা। অলরাইট, আমাদের কি আমরা প্রসেসে যেতে পারবো? মনে হয় যেতে পারবো না আজকে, নাকি যে অবস্থা। এটা জাস্ট একটু পড়ে নিন, এটা আমাদের রিতার বই থেকে নেওয়া, কোয়ালিটি ম্যানেজমেন্ট টিপস। এটাও একটু পড়ে নিন, এটা বোধহয় রিতার বই থেকে নেওয়া। পিএমআই ইজমটা মাথায় রাখতে হবে, আসলে কোয়ালিটির পরীক্ষা দেওয়ার সময় কি কি মাথায় রাখতে হবে, প্রজেক্ট ম্যানেজারের দায়িত্ব কি। আচ্ছা, এবার আসি কোয়ালিটির প্রসেসে। আমি মনে হয় আজকে একটা প্রসেস পড়াই, এরপরে নেক্সট ক্লাসে অন্য প্রসেসগুলো পড়াবো। সো তিনটা প্রসেস নিয়ে তো আমাদের মনে হয় আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখন জাস্ট আইটি টুলটা একটু দেখি। সো এখানে আমরা নতুন নতুন টুল দেখবো। সো প্রথম আমরা কি দেখতেছি দেখেন, আমাদের টার্গেট কি কি করতেছি, প্ল্যান কোয়ালিটি ম্যানেজমেন্ট, দ্যাট মিনস উইল গেট কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান, ঠিক আছে। আর আরেকটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোয়ালিটি ম্যাট্রিক্স। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটার আমি সেদিন একটু চিন্তা করতেছিলাম যে যে ম্যাট্রিক বলি না আমরা, ম্যাট্রিক্স আরেকটা আমরা বলি এই যে এটা, যে আমরা সিনেমা দেখছি না ম্যাট্রিক্স, হ্যাঁ, এই দুটার মানে প্রোনাউন্সিয়েশন নিয়ে, হ্যাঁ প্রোনাউন্সিয়েশন নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম যে এটা আসলে প্রোনাউন্সিয়েশন কি, কারণ আমরা দুটো একই বলি, আমি বলি আর কি ম্যাট্রিক্স। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাট্রিক না, ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে ম্যাট্রিক্স, মে বলতে হবে আর কি, ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে কোয়ালিটি ম্যাট্রিক্স মানে কি, আমরা আসলে যখন ওই যে ম্যানেজ কোয়ালিটি করব, কন্ট্রোল কোয়ালিটি করব, তখন এটার সাথে মেজার করে দেখব যে আমাদের ক্রাইটেরিয়াগুলো মিট করছে কিনা। যেমন আমরা হয়তো বললাম যে আমার পুরা যখন আমি ম্যানুফ্যাকচারিং করতে থাকবো, আমার যাতে মেশিন কি 24 ঘন্টার মধ্যে সে হাইয়েস্ট 10 মিনিটস ফেল করতে পারে, এর চেয়ে বেশি না, ঠিক আছে। আমি যে প্রোডাক্টগুলো বানাবো তার মধ্যে 100টার মধ্যে কোয়ালিটি ইস্যু থাকতে পারে মাত্র 2টাতে, এর চেয়ে বেশি না। এই যে আমি ক্রাইটেরিয়া সেট করতেছি, এটাকে বলা হচ্ছে কোয়ালিটি ম্যাট্রিক্স। এটা আসলে প্রজেক্ট টু প্রজেক্ট ভেরি করবে। সফটওয়্যার প্রজেক্টে আমরা হয়তো বলবো যে আমি যদি 1000 কোড লাইন লিখি, তাহলে যাতে 10টার বেশি এরর না আসে। যদি 10টার বেশি এরর আসে, দ্যাট মিনস ইউ আর নট রাইটিং কোয়ালিটি কোড, ঠিক আছে। সো কোয়ালিটি ম্যাট্রিক্স হচ্ছে ওই জিনিসগুলা। সো এইটা আমরা যখন প্ল্যানিং করব, আমার প্রজেক্টের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু ম্যাট্রিক্স সেট করব, এবং এটা কনস্ট্রাকশনের জন্য এক ধরনের হবে, কি ইঞ্জিনিয়ারিং এর জন্য এক ধরনের হবে, তারপরে আইটির জন্য এক ধরনের হবে, যেটাতে যেটা লাগবে। তো সেই অনুযায়ী আপনাকে ম্যাট্রিক্স সেট করতে হবে, এবং সেটা আসলে যখন আপনি ম্যানেজ কোয়ালিটি করবেন, কন্ট্রোল কোয়ালিটি করবেন, সেটা আসলে এনশিওর করতে হবে যে ইট ইজ মিটিং আওয়ার সেট কোয়ালিটি ম্যাট্রিক্স, ঠিক আছে। এই দুইটা কিন্তু মেইন আউটপুট, কোয়ালিটি ম্যাট্রিক্স এবং কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান। এখানে ইনপুট কি নিচ্ছি দেখেন, মেইন ইনপুট হচ্ছে কি, চার্টারে কিছু কোয়ালিটি রিকোয়ারমেন্ট থাকতে পারে, হ্যাঁ,
তারপরে রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান লাগবে, কারণ আমি বলছি যে রিকোয়ারমেন্টে কিন্তু আমরা কোয়ালিটি নেব। অলরেডি কালেক্ট রিকোয়ারমেন্ট থেকে আমরা রিকোয়ারমেন্ট নিয়ে আসছি, সেটা কোথায় আছে? যে স্কোপ বেস লাইনের কিন্তু স্কোপে আছে, তাই না? স্কোপ স্টেটমেন্টে। তারপরে আমি বললাম যে স্টেক হোল্ডার ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্টেক হোল্ডারের যদি কোয়ালিটি আমরা নিয়ে থাকি, যে কোয়ালিটি রিকোয়ারমেন্ট স্টেক হোল্ডারের এনগেজমেন্ট প্ল্যানে, হ্যাঁ, তো সেগুলো আমাদেরকে কনসিডার করতে হবে। রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনে কিন্তু একটা সেকশন নিয়ে আছে কোয়ালিটি রিকোয়ারমেন্টস, মনে আছে? 6টা টার্ম ছিল। একটা হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্টস, তারপর হচ্ছে স্টেক হোল্ডার রিকোয়ারমেন্টস, কোয়ালিটি রিকোয়ারমেন্টস, নন ফাংশনাল রিকোয়ারমেন্টস, হ্যাঁ, বিজনেস রিকোয়ারমেন্টস, এরকম কিন্তু 6-7টা পয়েন্ট ছিল। ট্রানজিশন রিকোয়ারমেন্টস, তো সেখানে কিন্তু একটা সেকশনই ছিল কোয়ালিটি রিকোয়ারমেন্টস। তো সেইটা এখন আমার ইনপুট হিসেবে লাগবে এখানে, রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন। সেটা আমাকে প্ল্যানিং হেল্প করবে যে আমি কি কি দাও, তাহলে আমাকে প্ল্যান করতে হবে কোয়ালিটি দেওয়ার জন্য। তারপরে রিকোয়ারমেন্ট ট্রেসবিলিটি ম্যাট্রিক্স, এটা তো মনে আছে তাই না? ট্রেস করার জন্য স্টেক হোল্ডার রেজিস্টার, যদি এখানে কোয়ালিটি আপনি নিয়ে আসে থাকেন স্টেক হোল্ডার রেজিস্টারে, স্টেক হোল্ডার রেজিস্টারে কিন্তু ফিল্ড ছিল তাই না? রিকোয়ারমেন্ট নামে একটা ফিল্ড ছিল, ওখানে যদি আপনি কোয়ালিটি কিছু নিয়ে আসে রাখেন, সেটা আপনাকে এখন হেল্প করবে। তার মানে আমরা এখান থেকে কি শিখলাম? যে আসলে যখন আমরা স্টেক হোল্ডার রেজিস্টার লিখবো, তখন যে রিকোয়ারমেন্ট আছে ওই ফিল্ডে আসলে আমরা ওই কলামে আমরা কোয়ালিটি রিকোয়ারমেন্টও স্টেক হোল্ডারকে আইডেন্টিফাই করার চেষ্টা করি। তাহলে কি হবে? আমাদের এখানে কিন্তু হেল্প হবে। কারণ কি, কনফার্মেন্স টু রিকোয়ারমেন্টস এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন, এই দুইটা তো আসলে মেইন টার্গেট। সো যদি ওইটা ঠিক মতো না করেন, তাহলে এখানে কিন্তু এসে ঘাপটা লেগে যাবে। আপনার প্ল্যানিং যদি ভুল হয়, তাহলে ইউ ক্যানট গিভ কোয়ালিটি প্রোডাক্ট টু দ্য কাস্টমার। আচ্ছা, এখন দেখেন আমরা কি কি টুল ইউজ করতেছি। এখানে অনেক টুলগুলো নোন, আর কিছু আমরা পাবো একদম নতুন টুল। এক্সপার্ট জাজমেন্ট ইউজ করতে হবে যে আমরা কি ধরনের টুল দিতে চাই। তারপরে হচ্ছে বেঞ্চমার্কিং, তো আমরা বুঝি না, কোয়ালিটিতে বেঞ্চমার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখেন এখন অ্যান্ড্রয়েড কি করছে, অ্যান্ড্রয়েড মোটামুটি সবকিছু এখন আইফোনের মতো বানিয়ে ফেলছে তাই না? সো আইফোন হচ্ছে এমন একটা স্ট্যান্ডার্ড ক্রিয়েট করছে, বেঞ্চমার্ক ক্রিয়েট করছে, যে সবাই এখন ওইটাকে আসলে অ্যাকসেপ্ট করতেছে। টাচ টাচ তো প্রথম আইফোন নিয়ে আসছে, টাচ। এখন টাচ তো আসলে সবাই ইউজ করতেছে টাচ। সো এটা হচ্ছে বেঞ্চমার্ক, যে আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটা বানাতে যাচ্ছেন, ইন্ডাস্ট্রিতে বেঞ্চমার্ক কি আছে সেটার মতো আপনি বানানোর চেষ্টা করছেন। ব্রেইনস্টর্মিং তো আমরা জানি, আগে ইউজ করছি আমরা। নতুন প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে আমরা ব্রেইনস্টর্মিং ইউজ করি। মাথায় যেটা আইডিয়া আসবে, উইল প্রোভাইড দ্যাট আইডিয়া থ্রু এ মিটিং, ঠিক আছে? এবং এখানে আমরা আরেকটা টার্ম শিখছিলাম, ব্রেন রাইটিং, যে আগে নিজেরা চিন্তা করব, লিখবো, তারপরে আমরা প্রেজেন্ট করবো সেটা। ইন্টারভিউ, এই যে ইন্টারভিউ নিয়ে আমরা কোয়ালিটি রিকোয়ারমেন্ট গুলো বোঝার চেষ্টা করবো। কার ইন্টারভিউ? বিভিন্ন স্টেক হোল্ডারদের, ঠিক আছে? শুধু হ্যাঁ, মানে বিভিন্ন স্টেক হোল্ডার বলে সব হচ্ছে আর কি। কস্ট বেনিফিট অ্যানালাইসিস, কেন? যে মার্জিন অ্যানালাইসিস করতে হবে আমাদের, মার্জিন অ্যানালাইসিস, যে আসলে যেটা কাস্টমার কোয়ালিটি চাচ্ছে, ওটার যে আমরা দেবো তাকে, সেটার জন্য সে আসলে আমি বেনিফিট পাবো কিনা ফাইন্যান্সিয়াল। কস্ট অফ কোয়ালিটি, ঠিক আছে? কস্ট অফ কোয়ালিটি নিয়ে আমি আজকে শেষ একটা টেবিল আলোচনা করবো কস্ট অফ কোয়ালিটি নিয়ে, ঠিক আছে? সেটা এখানে রাখি, পরে আমি ডিটেল আলোচনা করব। মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন অ্যানালাইসিস কি? এটা ওই যে আমরা আগে দেখছি না, যদি ডিসিশনের প্রবলেম হয়, তাহলে উই ক্যান বেসড অন ডিফারেন্ট ক্রাইটেরিয়া উই ক্যান ডিসাইড। ফ্লো চার্ট, ওই যে সাইপক দেখালাম, মনে আছে? সাইপক যে দেখালাম ইনপুট, হ্যাঁ। সো এটা যদি আপনি এরকম, যদি এটা কিন্তু এক ধরনের ফ্লো চার্ট। সো আপনি যদি ইনপুট, টুল, টেকনিক, ইনপুট, প্রসেস, আউটপুট, কাস্টমার এবং সাপ্লায়ার সব যদি আপনি ড্র করেন, অ্যাক্টিভিটিগুলো ড্র করেন ফ্লো চার্টের মতো, তাহলে ইউ ক্যান ইজিলি আইডেন্টিফাই যে কোথায় কোথায় কোয়ালিটি ইস্যুজ আসতে পারে, ঠিক আছে? সো সেই জন্য ফ্লো চার্ট। এরপরে দেখেন এই সবগুলো আসলে নতুন টুল, নাই তিনটা। লজিক্যাল ডেটা মডেল, লজিক্যাল ডেটা মডেল মানে হচ্ছে আসলে আপনার যে অর্গানাইজেশনের মধ্যে বিভিন্ন ডাটা থাকে না, ধরেন আমরা সিম্পলি বলি এমপ্লয়ি ডাটা। এমপ্লয়ি ডাটা যখন আপনি বলবেন, তাহলে কি অনেক কিছু কিন্তু ইনভলভ। এমপ্লয়ের স্যালারি ডাটা কোথায় পাবেন? পেরোলের সাথে ইনভলভ। এমপ্লয়ি পারফরমেন্স ডাটা কোথায় পাবেন? এইচআর এর সাথে ইনভলভ, ঠিক আছে? সো এই যে কানেকশন গুলা, এটাকে বলা হয় লজিক্যাল ডেটা মডেল। সো আপনি যখন আসে এই সব জিনিসগুলো আসলে নেওয়া হয়েছে, এগুলো দিয়ে সার্চ দিলে আপনি পাবেন ASQ, আমেরিকান সোসাইটি ফর কোয়ালিটি .org, ঠিক আছে? এবার কোয়ালিটি চ্যাপ্টারে নতুন কিছু টুল নেওয়া হয়েছে, যেটা আসলে ডাইরেক্টলি ASQ, ওটা আসলে কোয়ালিটির মেইন অর্গানাইজেশন আসলে ওয়ার্ল্ডের, হ্যাঁ।
আমেরিকান সোসাইটি ফর কোয়ালিটি। সো এখান থেকে নেওয়া হয়েছে এবং দেখবেন সার্চ দিলে পাবেন, ওটা পড়লে আসলে আপনি আরো ডিটেল জানতে পারবেন। PMBOK আসলে এত দরকার নাই, জাস্ট এক প্যারা বোধহয় লেখা আছে লজিক্যাল ডাটা মডেল। তার মানে হচ্ছে যে আপনার কোন একটা ডাটা দিয়ে যখন অ্যানালাইসিস করতেছেন এবং কোয়ালিটি প্ল্যান করতে চাচ্ছেন, তখন ওই রিলেটেড যে লজিক্যাল কানেকশন গুলো আছে সেগুলোকে আপনাকে এক্সপ্লোর করে দেখতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে ম্যাট্রিক্স ডায়াগ্রাম। ম্যাট্রিক্স ডায়াগ্রাম মানে কি? ওই যে টেবিল, সবচেয়ে কি টেবিল হচ্ছে ম্যাট্রিক্স ডায়াগ্রাম। তো আমরা যদি কোনো টেবিল ইউজ করি, এবং এই টেবিল কিন্তু অনেক টাইপের আছে, আমরা নর্মালি যে টেবিল ইউজ করি এটা টি এল শেপ, তাই না? এল শেপ টেবিল, আবার টি শেপ টেবিল হতে পারে, আবার আরো দেখবেন নানান ধরনের টেবিল আছে যেটা দিয়ে আমরা ম্যাট্রিক্স ডায়াগ্রাম তৈরি করতে পারি। ঠিক আছে, যেটা আসলে কোথায় লাগবে? আমরা যে কোয়ালিটি ম্যাট্রিক্স তৈরি করতেছি না, এই যে আমি বললাম যে একটা প্রজেক্ট যখন করবো, থ্রু আউট দ্য প্রজেক্ট, এটাও কিন্তু একটা ম্যাট্রিক্স হতে পারে। থ্রু আউট দ্য প্রজেক্ট আমাদের সিপিআই যাতে 1.2 এর বেশি না হয়। অ্যাট এনি ডেটা ডেট আমরা যদি বের করি সিপিআই, যাতে এটা 1.2 এর বেশি না হয়, এটাও কিন্তু একটা ম্যাট্রিক্স হতে পারে। তাহলে আপনি এটা যদি লেখেন, ম্যাট্রিক্স টেবিলটা বানান, তাহলে কি হবে? এরকম হবে না যে এখানে হচ্ছে আপনার কেপিআই শব্দটা আবার একটু মনে রাখেন, PMBOK কেপিআই শব্দটা কোথায় ইউজ হয় নাই, কিন্তু ইন্ডাস্ট্রিতে কেপিআই মানে কথায় কথায় কেপিআই শব্দটা ইউজ হয়। সো আপনি যেখানে চান্স পাবেন সেখানে কেপিআই ইউজ করবেন। ইট ইজ গুড ফর ইউর কি হেলথ, হেলথ মানে কি ক্যারিয়ার হেলথ আর কি। সো কেপিআই, আর এখানে কি সে হচ্ছে ভ্যালুটা, ভ্যালু। তাহলে আপনি কি একটা কেপিআই সেট করলেন যে সিপিআই থ্রু আউট দ্য প্রজেক্ট হতে হবে 1.2। এটাও কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ কি ম্যাট্রিক্স আপনি ডায়াগ্রাম ইউজ করতেছেন। আরো ডিফারেন্ট শেপের ম্যাট্রিক্স ডায়াগ্রাম আছে। PMBOK জাস্ট মেনশন আছে যে টি শেপ আছে, তারপরে বোধহয় এক্স শেপ আছে, তারপরে আরো কয়েকটা শেপের কথা বলা আছে। ওটা খুব দরকার নেই ডিটেল, যদি আপনার মনে হয় আরো ডিটেল করবেন তাহলে আপনি এসকিউ থেকে পড়ে নিয়ে সার্চ দিলে দেখবেন যে এসকিউটা চলে আসবে। আর আমি বোধহয় লিঙ্ক দিয়ে রাখছি ওখানে। আর মাইন্ড ম্যাপিং তো আমরা জানি, তাই না? মাইন্ড ম্যাপিং আগেও আমরা আলোচনা করছি। সো আমি এখানে মাইন্ড ম্যাপিং আর আলোচনা করছি না। এইটা ইম্পর্টেন্ট, 6 নম্বরটা দেখেন, টেস্ট এন্ড ইন্সপেকশন প্ল্যানিং। এটা কিন্তু আগে ছিল না টুলটা, এটা একটু আগে রাখেন, খুব ইম্পর্টেন্ট টুল। মানে আপনি সামনে কি করতে যাচ্ছেন, ম্যানেজ কোয়ালিটিতে যখন ইউজ করবেন, কন্ট্রোল কোয়ালিটি ইউজ করবেন, ম্যানেজ কোয়ালিটিতে আমরা কি করব? হ্যাঁ, আমরা আসলে ম্যানেজ কোয়ালিটি এবং কন্ট্রোল কোয়ালিটি ইন্সপেক্ট এবং টেস্টিং করে দেখবো যে ডেলিভারেবলগুলো ঠিক আছে কিনা, প্রসেসগুলো ঠিক মতো ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা। সো সেই প্ল্যানিংটা আপনি এখানে করতে হবে। আমরা কিন্তু টেস্ট প্ল্যান তৈরি করি, তাই না? টেস্ট প্ল্যান, এসিপি লোকজন টেস্ট প্ল্যান তৈরি করে, টেস্ট প্ল্যান, তারপর টেস্ট স্ক্রিপ্ট। সো সেই জিনিসগুলো হচ্ছে এটা প্ল্যানিং এ বানাতে হবে, কারণ এটা আপনি জমা দিবেন যে আপনি এইভাবে টেস্ট করতে যাচ্ছেন, এইভাবে ইন্সপেক্ট করতে যাচ্ছেন। সো সেই প্ল্যানিংটা এখানে করতে হবে। এটা আমরা পরে এই জায়গাগুলোতে ইউজ করব, এবং এইটা থেকে যে আউটপুট সেটা কোথায় চলে যাবে আসলে এই যে কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যানে একটা পার্ট হবে, যে আপনি কিভাবে টেস্টিং করবেন, কিভাবে ইন্সপেকশন করবেন। আচ্ছা, দুইটা টার্ম নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করবো, একটা হচ্ছে অডিট, আরটা হচ্ছে ইন্সপেকশন। খুব কাছাকাছি টার্ম, দুইটার মধ্যে পার্থক্য পাশাপাশি লিখে রাখেন। ইন্সপেকশন হচ্ছে ডেলিভারেবল ইন্সপেক্ট করে দেখে, যেটাকে আমরা টেস্টিং বলি, যে ডেলিভারেবল ঠিক আছে কিনা। আর অডিটের কাজ হচ্ছে প্রসেস অডিট করে দেখে যে প্রসেস ইজ ইফেক্টিভ কিনা, প্রসেস ঠিক মতো ইমপ্লিমেন্ট হয়েছে কিনা, প্রসেস ঠিক রেজাল্ট দিচ্ছে কিনা, আননেসেসারি কোনো কাজ করছি কিনা আমরা, সেটা হচ্ছে অডিট। Audit is talking about process, inspection is talking about or dealing with deliverables or outputs. ঠিক আছে, সেই হচ্ছে আমাদের এই প্রসেসের আইটিটিও। আমি শুধু কস্ট অফ কোয়ালিটিটা একটু ডিটেল দেখব, তাহলে আমার আজকে ক্লাস শেষ করবো আর কি। আমি দেখেন, এটা এই যে এখানে আছে, এই যে এটা, এই টেবিলটা থেকে, এই ছবিটা থেকে একটা প্রশ্ন পরীক্ষা আসবে। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন আসবে। টেবিলটা একটু দাগ দিয়ে রাখেন। এটা আমি অলরেডি একটু আলোচনা করছি অলরেডি। ওই যে আমি ট্রায়াঙ্গল দেখালাম না, সেই ট্রায়াঙ্গলে আসলে আমি প্রিভেনশন দেখাইছিলাম, অ্যাপ্রেজাল দেখাইছিলাম, আর কি দেখাইছিলাম, ফেইলিউর কস্ট দেখাইছিলাম। ফেইলিউর কস্ট দুই ভাগে ভাগ করে, ইন্টারনাল এবং এক্সটার্নাল। সো আমরা আসলে দেখি, আমরা যখন কস্ট অফ কোয়ালিটি ক্যালকুলেট করি তখন আসলে কি কি কম্পোনেন্টকে কস্ট অফ কোয়ালিটিতে কনসিডার করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট। কস্ট অফ, এই সবগুলো হচ্ছে কস্ট অফ কোয়ালিটির পার্ট। প্রথমটা কি দেখেন, একটা হচ্ছে কস্ট অফ কোয়ালিটিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। আমি যদি এইভাবে একটু ড্র করি, আপনি একটু ড্র করে রাখতে পারেন, তাহলে আসলে ইজিলি মনে রাখতে পারবেন আর কি। জাস্ট যদি ট্রি আঁকি আর কি। কস্ট অফ কোয়ালিটি দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কস্ট অফ পারফরমেন্স, একটা কি কস্ট অফ নন পারফরমেন্স।
কস্ট অফ পারফরম্যান্সকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রিভেনশন কস্ট, একটা কি অ্যাপ্রেজাল কস্ট। প্রিভেনশন কস্ট মানে হচ্ছে লোকজনকে ট্রেনিং দিচ্ছেন, প্রসেস আগে থেকে ডকুমেন্ট করতেছেন, ভালো ইকুইপমেন্ট ইউজ করতেছেন, তারপরে ঠিক টাইমে ঠিকঠাক কাজটা করার প্ল্যান করছেন, এই সবগুলো কি প্রিভেনশন কস্ট। ঠিক আছে, আগে থেকে আপনি প্রিভেনশন করার চেষ্টা করতেছেন, এবং আমরা অলওয়েজ বলি, সবসময় বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। ঠিক আছে, আচ্ছা এটা তাহলে আপনি প্রিভেনশন করলেন। ট্রেনিং দেওয়া মানে কি, আপনার লোকজনকে ট্রেন আপ করতেছেন যাতে তারা ভুল কম করে বা তারা ওটার এক্সপার্ট হয়, স্কিল হয়, তাহলে তারা ভালো কাজ করতে পারবে। ইকুইপমেন্ট যদি খারাপ দেন তাহলে ম্যানুফ্যাকচারিং কি ভালো আউটপুট আসবে? আপনার না। মেশিন অনেক পুরানা, তাহলে আপনার আউটপুটটা তো খারাপ হবে। আর যদি খুবই, হ্যাঁ, বাংলাদেশে কিন্তু আমরা অনেক ইন্ডাস্ট্রিতে এখনো খারাপ মেশিন ইউজ করি, একদম রিসেন্ট এবং মানে আরপিএ যেটা বলা হয়, মানে রোবোটিক প্রসেস অটোমেশন, মানে এখন তো অনেক আধুনিক সবকিছু হয়ে গেছে, অনেক জায়গাতে ইউজ করি না আমরা। কারণ কি, ওই মেশিনের যে কস্টিং, মেইনটেনেন্স যে চার্জ, তার চেয়ে আমার লেবার কস্ট আসলে অনেক কম। ঠিক আছে, তো আমার আসলে দরকার নাই যে এরকম ইউজ করার, কারণ মানুষ দিয়ে আমি কাজটা করে ফেলি মেবি। সো ইকুইপমেন্ট যদি খারাপ হয় তাহলে এটা কি, এটা কিন্তু প্রিভেনশন কস্ট। ইকুইপমেন্ট যদি ভালো হয় তাহলে আপনার প্রোডাক্টও ভালো হবে। রাইট। সো এগুলো হচ্ছে প্রিভেনশন কস্ট। এখানে যে কস্টগুলো ইনভলভ হবে, ট্রেনিং এর কস্ট, ডকুমেন্টেশনের কস্ট, ইকুইপমেন্ট পারচেজের কস্ট, হ্যাঁ, ঠিক টাইমে ঠিক কাজটা করার কস্ট, এগুলোকে আপনাকে কস্ট অফ পারফরম্যান্সের মধ্যে ইনক্লুড করতে হবে। এরপরে যেটা আসতেছে সেটা কি, অ্যাপ্রেজাল কস্ট। একটু ওয়েট করি, আমার বাসায় হচ্ছে ভাত পুরানোর একটা অভ্যাস আছে আর কি, এখন ভাত পুড়তেছি দেখতেছি। So, আমরা রাতে ক্লাসে আমার প্রায় কয়েকদিনই ভাত পুড়ে গেল দেখলাম। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন না? সো আমরা এখন কি করলাম, আমরা প্রিভেন্ট করার চেষ্টা করলাম। এরপর হচ্ছে অ্যাপ্রেজাল কস্ট, মানে টেস্টিং করার যে কস্টিংটা। হ্যাঁ, এখন আপনি আসলে কি টেস্টিং করবেন, ইন্সপেক্ট করবেন। এই যে টেস্টিং করা, ইন্সপেকশন করা, অ্যাসেস করা আর কি, এখানে সংক্ষেপে লেখা আছে অ্যাসেস দ্য কোয়ালিটি। হ্যাঁ, তার মানে কি আসলে এটা আসলে করবো কোথায়, মেইনলি কন্ট্রোল কোয়ালিটিতে করবো। তো সেই যে ইন্সপেকশন, টেস্টিং করা, এটা কি কস্ট আছে না? অনেক কস্ট আছে। তো সেই কস্টগুলোকে অবশ্যই হিসাব করতে হবে। আরেকটা দেখেন, ডিস্ট্রাকটিভ টেস্টিং কস্ট, এটা কি ডিস্ট্রাকটিভ? ডিস্ট্রাকটিভ টেস্টিং লস। এটা আসলে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে ইউজ হয়, মানে আপনি কোন একটা জিনিসকে ডিস্ট্রয় করে দেখবেন যে এটা আসলে ঠিক আছে কিনা। কেমন, ওই যে বাল্ব দেখতেছেন না, বাল্ব গাড়িতে হয়, জ্বলে, হ্যাঁ, গাড়িতে যে কখন এয়ার ব্যাগ আসলে ইয়া হবে, কোন, হ্যাঁ, মানে ভর বেগে গিয়ে আঘাত করলে আপনার এয়ার ব্যাগটা বের হয়ে আসবে, যাতে আপনাকে ড্রাইভারকে সেভ করতে পারে। তখন কি করি আমরা, আমরা কিন্তু ডিস্ট্রাকটিভ টেস্টিং করি। বা লাইট বাস্ট হয়ে যাবে, আপনি ভোল্টেজ আপ ডাউন করে, বাংলাদেশে যে ধরনের ভোল্টেজ আপ ডাউন হয় সেটা আপনি করে করে দেখলেন যে আসলে লাইটটা সার্ভাইভ করে কিনা। হ্যাঁ, করে আপনি ওটার আসলে স্টেবিলিটি ঠিক করলেন। আদারওয়াইজ কি হবে, আপনি ফিলিপস এর বাতি কিনলেন, হ্যাঁ, কি বাতি লাগাইলি না, কাটে আগে ছিল না একটা ফিলিপ বাতি, রাতের বাজার কি যেন, মাছের রাজা ইলিশ, মাছের রাজা ইলিশ, বাতির রাজা ইলিশ। তো সেটা এখন যদি বাসায় খালি ফিলিপ বাতি বাস্ট হয়ে যায় তাহলে তো কি ভয় আর কিনবে না, কয়েকটা মাছের রাজা ইলিশ কিনবেন। হ্যাঁ হ্যাঁ, তো সেই জন্য আসলে ডিস্ট্রাকটিভ টেস্টিং এই জন্য করা হয় যাতে কাস্টমার এন্ডে গিয়ে এই দুর্ঘটনাটা না ঘটে। কারণ এরকম যদি কেস একটা ঘটে তাহলে আপনার কিন্তু বিজনেস কি হবে। দেখেন না, স্যামসাং এর মাঝখানে হলো না, ওই যে নোট 9 না কত ভার্সন যে বাস্ট হয়ে গেল ব্যাটারির কারণে। রাইট, হ্যাঁ। সো কি করতে হচ্ছে স্যামসাং কে, মানে কোটি কোটি টাকা কিন্তু লস হয়েছে, কারণ সব নিয়ে আসতে হচ্ছে। আদারওয়াইজ যদি আরেকটা কেস ঘটে তাহলে কিন্তু তাদের অবস্থা খারাপ। সো এই জন্য এটাকে হচ্ছে ডিস্ট্রাকটিভ টেস্টিং। তাহলে আমরা কি করতেছি, এই যে টাকাটা খরচ করলাম কেন, খুব সুন্দরভাবে লেখা আছে, মানি স্পেন্ড ডিউরিং দ্য প্রজেক্ট টু অ্যাভয়েড ফেলিউর। ঠিক আছে, এটা প্রজেক্টের সময় আপনি করবেন। এই যে প্ল্যান কোয়ালিটি, কন্ট্রোল কোয়ালিটি, ম্যানেজ কোয়ালিটি, সব এটার আওতার মধ্যে পড়ে। আচ্ছা, তারপরে কি দেখেন, কস্ট অফ নন পারফরম্যান্স। এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইন্টারনাল ফেলিউর, একটা কি
এক্সটার্নাল ফেলিউর। ইন্টারনাল যদি আপনি দেখলেন যে প্রোডাক্টটা তৈরি করার পর ডিফেক্ট হয়েছে, তাহলে কি হবে? আবার কাজ করতে হবে বিভাগ। আবার কোনো দেখবেন যে বানাইছেন যেটা আসলে আর কোনোভাবেই রিইউজ করা যাচ্ছে না, স্ক্র্যাপ হয়ে গেছে, হয় না? ম্যানুফ্যাকচারিং কিন্তু অনেক জিনিস স্ক্র্যাপ হয়ে যায়। একটা বোতল বানাচ্ছেন এমন ভাবে আসলো ওটা আসলে কোনোভাবে আর ইউজ করা যাবে, স্ক্র্যাপ। সো এই যে এই ঘটনাটা ঘটছে, এটা কি? ফেইলিউরস ফাউন্ড বাই দ্য প্রজেক্ট। তার মানে এইটা পুরাটা সহ আসলে প্রজেক্ট, তাই না? এই যে এটা, এই তিনটা সহ প্রজেক্টের মধ্যে কাজ আমাদের। সো ফেইলিউর ফাইন্ড বাই দ্য প্রজেক্ট, এটা হচ্ছে ইন্টারনাল ফেইলিউর। এই পর্যন্ত ঠিক আছে। এই যে 4 নম্বর কি? এক্সটার্নাল ফেইলিউর, ফেইলিউরস ফাইন্ড বাই দ্য কাস্টমার। ঠিক আছে, ফেইলিউরস ফাউন্ড বাই দ্য কাস্টমার। তার মানে কি? আপনি প্রোডাক্টটা দিয়ে দিচ্ছেন কাস্টমারকে, এখন যদি কাস্টমার এন্ডে গিয়ে ফেইলিউর পান তাহলে কি হবে? লায়াবিলিটিস কার? আপনার লায়াবিলিটি। এই জন্য স্যামসাং সব ফেরত নিয়ে গেছে। ওয়ারেন্টি ওয়ার্ক, ওয়ারেন্টি পিরিয়ডে আমরা চাই যাতে কত কম কাজ করে কি ওয়ারেন্টি পিরিয়ডটা পার হওয়া যায়। আর আপনি যদি কোয়ালিটি খারাপ দেন তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে কিন্তু আপনাকে ওয়ারেন্টি পিরিয়ডে দেখা যাবে যে টাকা খরচ করছেন তৈরিতে তার চেয়ে বেশি টাকা খরচ করতে হবে। আর লাস্টে কি হবে? ইউ উইল লস রেপুটেশন এবং ইউ উইল লস বিজনেস। সো এই তিনটার মধ্যেই আসলে কাজ শেষ করতে হবে। ঠিক আছে, যদি 4-এ যান দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট গুড। বুঝতে পারছি? সো মানি স্পেন্ড ডিউরিং এন্ড আফটার দ্য প্রজেক্ট বিকজ অফ ফেল। একটুটা হচ্ছে ইন্টারনাল মানে ডিউরিং প্রজেক্ট, আর বাকিটুকু হচ্ছে আউটসাইড প্রজেক্ট, যখন আসলে ওটা মেইনটেনেন্সে বা অপারেশন টিমের কাছে চলে গেছে বা মার্কেটে আপনি প্রোডাক্ট ছেড়ে দিচ্ছেন, তখন এটা ঘটবে। তাহলে কস্ট অফ কোয়ালিটিকে আমরা কি বললাম? দুইটা ভাগে ভাগ করলাম, কস্ট অফ কনফরমেন্স, কস্ট অফ নন কনফরমেন্স। কস্ট অফ কনফরমেন্সকে দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে প্রিভেনশন, একটা হচ্ছে অ্যাপ্রেজাল। আর কস্ট অফ নন কনফরমেন্সকে দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। ঠিক আছে, তো এই কয়েকটা হচ্ছে ইন্টারনাল প্রজেক্টের কাজ, আর এটা হচ্ছে বাইরের অপারেশন, মেইনটেনেন্স বা কাস্টমার সার্ভিসের কাজ। ঠিক আছে, সো দিস ইজ এ নাইস ফিগার। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে পারে, সো আপনারা এটা একটু ক্লোজ দিয়ে আর কি দেখবেন আর কি। সো আজকে এই পর্যন্তই। হ্যাঁ, নেক্সট ক্লাস আমরা শুক্রবার শুরু করব। শুক্রবার কি ভাই তাহলে ওই 9টায় মানে 7টায় শুরু করবেন? হ্যাঁ, সেটাই চাচ্ছিলাম। এই সপ্তাহে লেট করে নেক্সট উইকে করেন। আর তো সময় নেই রে ভাই। ঠিক আছে, আমরা তাহলে আমার নেক্সট উইক নেক্সট মান্থ থেকে আমি আর মনে করেন উইকডেসে আর টাইম দিতে পারবো না। হ্যাঁ, আচ্ছা দেখছি শুক্রবার এখন দেরি আছে, এর মধ্যে আমরা এনার্জি গেইন করি। ঠিক আছে, okay, so thank you so much for participating. If you have any question you can ask me. ভাই তাহলে ওই ম্যাথের ক্লাসগুলো তাহলে একটু কাইন্ডলি একটু শেয়ার করে দিন, আমি এটা নিয়ে নেব। ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, খোদা হাফেজ। Thank you. Well, আসসালাম। you very much. আচ্ছা।